Thank you, Miss Onkita. Thank you. Such a wonderful থ্যাংক ইউ ম্যাম। and national anthem song গাওয়ার জন্য খুব ধন্যবাদ তোমাকে। এবং এর পরবর্তীতে আমরা প্রোগ্রামের দ্বিতীয় পর্বে চলে যাব। আমরা যেহেতু আগেই ঘোষণা করেছি যে আমরা কোভিড প্রোটোকলকে খুব স্ট্রিক্টলি মেনটেন করে আমরা এই প্রোগ্রামটা করছি, তাই আমরা আজকে অনলাইন সকলে সমবেত হয়েছি। তাই আমি প্রত্যেককে অনুরোধ করব, প্রত্যেকে নিজের মাইক্রোফোন এবং নিজের ভিডিও অফ করে আমরা 1 মিনিটের নীরবতা পালন করার কথা বলছি, যাহারা এই বিশ্বব্যাপী কোভিড-19 মহামারীতে প্রাণ হারিয়েছেন। 1 মিনিটের নীরবতা পালন করার কথা বলছি। আমরা আবার ফিরে এসেছি সেই প্রোগ্রামে, এবং দিস ইজ টাইম টু ইনাগুরেশন স্পিচ নাও। আমি অনুরোধ করব, আই রিকোয়েস্ট আওয়ার প্রিন্সিপাল স্যার মিস্টার সালালউদ্দিন খান, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, প্লিজ আপনি আমাদের এই আজকের ইভেন্ট সম্পর্কে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি স্যার। ধন্যবাদ স্যার। ধন্যবাদ চন্দ্রিমা। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, একদম শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমার সহকর্মী বন্ধু, সেই সঙ্গে স্নেহের ছাত্রছাত্রী, প্রথমেই আমি আপনাদের সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। জানিয়ে আজকের এই অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা এবং উদ্দেশ্য নিয়ে দু একটা কথা বলবো। আমাদের ছাত্রছাত্রী থেকে শুরু করে আমাদের সমস্ত সহকর্মী, শিক্ষাকর্মী বন্ধু সবাই আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের একটা নির্দেশনামাতে বলা হয়েছে যে 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি এই 7টা দিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে স্টুডেন্টস উইক অবজার্ভ করতে হবে, পালন করতে হবে। সেই নির্দেশিকা হাতে পাওয়ার পর আমরা তড়িঘড়ি করে এই প্রোগ্রাম শিডিউলটাকে বানিয়েছি 7 দিনের জন্য। আমি প্রথমেই আমার অন্তরের আন্তরিকতা এবং সেই সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের এনএসএস ইউনিটকে, কলেজের এই এনএসএস ইউনিটকে, বিশেষ করে কৃষ্ণেন্দু দে এবং সৌমিত্র সরকার, এই দুজনকে আমি তাৎক্ষণিকভাবে বিষয়টা জানিয়েছিলাম যে তড়িঘড়ি করে আমাদের এই কোভিড পরিস্থিতির মধ্যেও প্রোগ্রাম কিন্তু চালু করতে হবে, কারণ এটা সরকারি নির্দেশনামা, গভর্নমেন্টের এটা নির্দেশ। সেই মতো করে একেবারে শর্ট নোটিশে তারা কিন্তু এই সুন্দর একটা শিডিউল বানিয়েছে, যেটাকে সামনে রেখে আজ থেকে আমরা অনুষ্ঠানটা শুরু করতে চলেছি এবং আগামী 7 তারিখ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে। গভর্নমেন্টের নির্দেশিকাতে যে কথাগুলো বলা হয়েছে সেখানে এটা পরিষ্কার করা হয়েছে যে বিভিন্ন দিনে, প্রত্যেকটা দিনে জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যানথেম দিয়ে শুরু করতে হবে এবং ন্যাশনাল অ্যানথেম দিয়ে শেষ করতে হবে। আমরা সূচনা পর্বে সে কাজটা করেছি, অত্যন্ত শালীনতার সঙ্গেই সেই কাজটা শেষ করলাম এবং আমাদের প্রোগ্রাম শেষে আমরা ন্যাশনাল অ্যানথেম দিয়েই প্রোগ্রামটাকে শেষ করব। আর মাঝখানের যে ডিউরেশন, সেই সময়ের মধ্যে গভর্নমেন্ট নির্দেশিকায় বলা হয়েছে নানা ধরনের সেমিনার করা যেতে পারে, ওয়েবিনার করা যেতে পারে, হেলথ চেক আপ করা যেতে পারে, কাউন্সেলিং করা যেতে পারে, কোনো সাইকোলজিক্যাল কাউন্সেলিং করা যেতে পারে, বা আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যেটা একটা জীবন্ত ইস্যু, সেটা নিয়ে আলোচনা হতে পারে। আমাদের অন্যান্য ছাত্রদের যে ওয়েলফেয়ার স্কিমগুলো আছে সেইগুলোর উপরে আলোকপাত করা যেতে পারে। তাছাড়া পোস্টার
কম্পিটিশন আমরা করতে পারি, আমরা কুইজ কম্পিটিশন করতে পারি, আমরা সেই সঙ্গে পেন্টিং এর কাজটাও করতে পারি। তার সঙ্গে কালচারাল কম্পিটিশন, কালচারাল যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটাকে আমরা অবশ্যই সামনের দিকে রাখবো, যেখানে গান হতে পারে, যেখানে ড্যান্সিং হতে পারে, যেখানে অন্যান্য বিনোদনমূলক অনেক কিছু হতে পারে। তো এই সমস্ত প্রোগ্রামগুলোকে সব কটাকে একসঙ্গে করে, যেমন ঐক্যশ্রী, কন্যাশ্রী, এইগুলো অত্যন্ত পপুলার প্রজেক্ট যেটা পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে ছেলে মেয়েদের স্বার্থে। কন্যাশ্রী ভীষণ পপুলার প্রজেক্ট। এটার উপরেও আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করতে পারি, যেখানে গোলাম মোস্তফা আমাদের নোডাল অফিসার আছেন, উনি বিস্তারিতভাবে বলবেন, সমস্ত তথ্য দিয়ে কথা বলবেন। আমাদের কেরিয়ার কাউন্সেলিং, এটা একটা জীবন্ত ইস্যু, যেখানে ছেলে মেয়েদের শিক্ষার শেষে কোথায় গেলে চাকরি পাওয়া যায়, কোথায় গেলে কর্মসংস্থানের সুযোগ হয়, সেটাও জেনে নেওয়াটা দরকার। আমাদের মিত্রজিৎ বাবুকে আমরা সে দায়িত্ব দিয়েছি, উনি সেটা বলবেন, সম্ভবত আগামী কালকেই বলবেন। আমাদের এই যে কোভিড পরিস্থিতির মধ্যে যেভাবে ক্লাসটা চললো দীর্ঘ 2 বছর ধরে, অনলাইন ক্লাস, সেই অনলাইন ক্লাসের সুবিধে অসুবিধে, কোথায় প্রবলেম, কি প্রবলেম, যেটাকে বলা হচ্ছে ডিজিটাল মোড অফ এডুকেশন, এই বিষয় নিয়ে আমরা একটা আলোচনা রেখেছি। আজকে সম্ভবত ডক্টর রূপম মুখার্জি, আমাদের ইকোনমিক্স ডিপার্টমেন্টের উনি ফ্যাকাল্টি মেম্বার, উনি বিষয়টা নিয়ে বলবেন। এটার উপরে, কোভিডের উপরে অনেক কাজকর্ম করেছেন, অনেক রিসার্চ ওরিয়েন্টেড পাবলিকেশন ইতিমধ্যে ওনার বেরিয়েছে, উনি বিস্তারিতভাবে বিষয়টার উপর কথা বলবেন। তো আমরা আজকে এই পর্বটাকে সূচনা করলাম এবং সুচারুভাবে আমরা আগামী 7 দিন ধরে 7 তারিখ পর্যন্ত এই প্রোগ্রামটাকে চালিয়ে যাব। আমাদের সঙ্গে আপনারা যারা সংশ্লিষ্ট আছেন, আমাদের সঙ্গে তোমরা যারা ছাত্রছাত্রী আছো, তোমরা নিবিড়ভাবে এই বিষয়টাতে অংশগ্রহণ করো, যাতে করে গভর্নমেন্টের যে সদিচ্ছা, গভর্নমেন্টের যে ইচ্ছা, একটা সুনির্দিষ্ট ভাবনা, একটা ভালো ভাবনাকে প্রতিষ্ঠা দেওয়ার ক্ষেত্রে সেটাকে যাতে আমরাও প্রতিষ্ঠা দিতে পারি, আমরাও যাতে করে গভর্নমেন্টের কর্মকাণ্ডের সঙ্গে নিজেদের শরিক করে তুলতে পারি। আমি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 53 পার্টিসিপ্যান্টস আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। আমি যদিও শুরুতে বলেছি একেবারে শর্ট নোটিসে এই প্রোগ্রামটা হচ্ছে, সেই শর্ট নোটিসে হওয়ার পরেতেও 53-55 পার্টিসিপ্যান্টের সংখ্যা, এটা কিন্তু খুব কম নয়। আমার মনে হয় আগামী দিনগুলোতে 7 তারিখ পর্যন্ত আমাদের যে কর্মসূচি আছে, সেখানে উত্তরোত্তর আমাদের পার্টিসিপেশন লেভেলটা অনেকটা বাড়বে। আমরা এই অনুষ্ঠানের সাফল্য কামনা করব। সাফল্য কামনা করে আমি এই অনুষ্ঠানের সূচনা পর্বটাকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি। যদিও সূচনা অলরেডি হয়ে গেছে আমাদের জাতীয় ন্যাশনাল অ্যানথেমের মধ্য দিয়ে, পরবর্তী ফেজে আমাদের বিভিন্ন অনুষ্ঠানগুলো একইভাবে চলবে এবং শেষ বেশ আবার ন্যাশনাল অ্যানথেম দিয়েই কিন্তু আমাদের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষিত হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ আমার প্রিয় ছাত্রছাত্রীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার। স্যার আমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা now would like to request Dr. Krishnendu De, Assistant Professor of Mathematics at Kobi Sukhanta Mahavidyalaya, and he also the Student Welfare Officer and NSS Program Officer Unit 1 at Kobi Sukhanta Mahavidyalaya, to give a energetic speech for us or our students. Thank you, sir. Over to you, sir. ধন্যবাদ চন্দ্রিমা। শোনা যাচ্ছে? থ্যাংক ইউ স্যার, আপনাকে শোনা যাচ্ছে। শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার ও আমার সহকর্মীবৃন্দ ও শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রথমেই নববর্ষের শুভেচ্ছা। স্যার আমাদের অনুষ্ঠানে কি কি বিষয়গুলো থাকছে সেগুলো সম্পর্কে একটু আলোকপাত করলেন। এ বিষয়ে একটা কথা প্রথমেই আমি ছাত্রছাত্রীদের সঙ্গে শেয়ার করতে চাই। এর আগে আমাদের কিন্তু এইভাবে স্টুডেন্টস উইক বা স্টুডেন্ট সপ্তাহ পালন কিন্তু আগে হয়নি। এটার জন্য আমাদের চিফ মিনিস্টারকে আমরা ধন্যবাদ দিচ্ছি যে এরকম একটা তোমাদের জন্য, একটা তোমাদের উইক দেওয়ার জন্য। এর আগে যদিও আমরা ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে
সেলিব্রেট করেছি, সেটা হচ্ছে 15 অক্টোবর। আমরা জানি স্যার আব্দুল কালাম এর বার্থডেকে স্মরণ করে, যেটা 2010 সালে ইউনাইটেড নেশন ডিক্লেয়ার করেছিল যে ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে পালন করা হবে। তো আমার স্টুডেন্টের কাছে এনএসএস এর ইউনিট 1 বা আমাদের ইউনিট 2 এর প্রোগ্রাম অফিসার সৌমিত্র সরকার দুজনেরই তোমাদের কাছে বলার যে আমাদের কলেজে যে এনএসএস এর ইউনিট আছে, তোমরা এতে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করো। দেখো, কাজ করার মধ্যে দিয়ে তোমাদের উদ্দীপনা বাড়বে এবং তোমরা অনেক কিছু করতে শিখবে। তোমরাই দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের দেশকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। তোমাদের কি ব্যাকগ্রাউন্ড বা তোমরা কি বিষয় নিয়ে পড়ছো এটা কিন্তু কোনো ম্যাটার করবে না। তোমরা যদি নিজের বিলিভ করো, বিলিভ ইন ইয়োর সেলফ, তাহলে দেখবে নিজের উপর যদি কখনো আস্থা না হারাও, তাহলে তোমরা ঠিক পারবে। এই উইকটা ডেডিকেটেড টু ইউ, এর উদ্দেশ্যটা কি হতে পারে? যে একটা পজিটিভ চেঞ্জেস আনা। কি পজিটিভ চেঞ্জেস? আমাদের দেশের এডুকেশন সিস্টেমে, যাতে করে আমরা যে এডুকেশনের মাধ্যমে দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি, আমরা একে আরো উন্নততর জায়গায় নিয়ে যেতে পারি, সেটার দিকে আমরা এগোতে পারি। সেজন্য আমরা আমাদের মতো করে স্বল্প পরিসরে কিছু তোমাদের উপকারে লাগতে পারে সেই রকম কিছু ওয়েবিনারের আয়োজন করেছি এবং সেরকম কিছু প্রোগ্রাম শিডিউল তৈরি করেছি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে তোমাদের প্রত্যেকেরই একটা সাকসেসফুল কেরিয়ার তৈরি হোক। কিন্তু এটা বলবো যে একটা সাকসেসফুল কেরিয়ার তৈরি হলেও কোনো কিছু জানার যে খিদে, সেটা কিন্তু কখনো মিটতে দিও না। আমরা জানি যে সব জিনিসই বলি আমরা যে নষ্ট হয়ে যেতে পারে বা চুরি হতে পারে, কিন্তু জ্ঞান বা বুদ্ধি চুরি হবে না। কিন্তু তারপরেও বলবো তোমাদেরকে যে সবসময় পারফেক্ট নাই বা হলে, পারফেক্ট না হতে পারলে কিছু অসুবিধা নেই, কিন্তু এফর্টটাকে তোমরা ছেড়ো না। শুধু বলবো কিপ গোয়িং। থ্যাংক ইউ অল। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এত সুন্দর একটা এনার্জেটিক স্পিচ দেওয়ার জন্য। এর পরবর্তীতে নাও আই উড লাইক টু কল আওয়ার কলেজ স্টুডেন্ট ফিফথ সেম সোশিয়োলজি অনার্স অরিত্র গাঙ্গুলি। প্লিজ আই রিকোয়েস্ট to sing a song of Kavi Guru Rabindranath Tagore. Thank you. Over to you, Aritro. Ma'am, am I audible? Yes, yes, you are audible. Okay. Good morning to respected principal sir, my respected sir and madam, and all my dear friends. I, Orithra Ganguly, student of Sociology Honours from 5th semester, wish you all a very happy and a prosperous new year. আমি আজকে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা গাইতে চলেছি। So ma'am, can I start? Hello ma'am, can I start? Yes, you can Yes, start. yes, of course. Okay, thank you. তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আরো কভু হব না পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আরো কভু হব না পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো,
যেথা আমি যাই না কো, তুমি প্রকাশিত থাকো, আকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। এ সমুদ্রে আরো কভু হব না কো পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপনে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা, তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপনে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহেরি দি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহেরি দি, অমনি ও মুখ হেরি সরমে সে হয় সারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। এ সমুদ্রে আরো কভু হব না কো পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, জীবনের ধ্রুব তারা, জীবনের ধ্রুব তারা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ অরিত্র, এত সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীত প্রেজেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এর পরবর্তীতে আমরা প্রোগ্রামের দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। নাও উই মুভ টু অ্যানাদার সেশনস অফ দ্য প্রোগ্রাম। Our college, Kobi Shukanta Mahavidyalaya, arrange a webinar on digital mode of education, and a topic name is Factors Affecting Students: Perception of Online College Classes During the Corona Pandemic, a Study in West Bengal. এবং বাই রূপম মুখার্জি, Department of Economics. Dr. Rupam Mukherjee holds an MSc and MPhil and PhD in economics. He has over 17 years of teaching experience and is currently an assistant professor of economics at Kavi Shukanta Mahavidyalaya. His research interests span agricultural economics, development economics, and international economics. As the principal investigator, he submitted a minor research project funded by the University Grant Commission. He has numerous research publications in Scopus and ABDC Index, UGC care listed national and international journals with a high impact factor and CITES scores. His research articles have also been published in peer-reviewed edited book with ISBN by reputed national and international publishers. He has presented his research papers at several international, national and state level conferences and workshops, and he has received multiple Best Paper awards. He took part in several faculty development programs and short courses, and he chaired sessions as a research person at numerous international conferences. He has given multiple interviews about the ongoing economic problem in the Indian on All India Radio. He has also served as a peer reviewed for several prestigious international journals. Thank you, sir. Welcome, sir. Please, over to you, sir.
আপনি এই সেশনটা শুরু করতে পারেন, ওয়েবিনারটা স্যার। ওয়েলকাম স্যার। ধন্যবাদ চন্দ্রিমা। সুপ্রভাত। আমাকে শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, একদম শোনা যাচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। ওকে ওকে। আসলে আমার এখানেতে লোডশেডিং চলছে এবং সেই কারণে আমি আমার মোবাইল হটস্পট দিয়ে মিটে কানেক্টেড আছি। তাই নেট কানেকশনটা খুব দুর্বল আছে। এই জন্য আমি আপাতত আমার ভিডিওটা অফ রাখছি বেটার ব্যান্ডউইথ পাওয়ার জন্য, এবং সেই জন্য আমি সকলের কাছে একটু অনুমতি চেয়ে নিচ্ছি। ওকে স্যার, নো প্রবলেম স্যার। ওকে। সকলকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আশা করি করোনা অতিমারীর তৃতীয় ঢেউ এবং ওমিক্রনের এই ভয়াবহতা কাটিয়ে আমরা দ্রুত আমাদের স্বাভাবিক জীবনের ছন্দে ফিরে আসতে পারবো। নতুন বছর যেন আমাদের আরো ভালোভাবে বাঁচার নতুন আশার সঞ্চার করে এবং আমাদের সকলের স্বপ্ন পূরণের লক্ষ্যে আমাদের নতুন করে উজ্জীবিত করে। আমি ভগবানের কাছে এই প্রার্থনাই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ওয়েবিনারে আপনাদের সকলের উপস্থিতির জন্য আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং এই নিরিখে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই আমার কলেজের মাননীয় অধ্যক্ষ শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন খান মহাশয়কে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমার কলেজের এনএসএস ইউনিট এবং তার 2 প্রোগ্রাম অফিসার ডক্টর কৃষ্ণেন্দু দে এবং শ্রী সৌমিত্র সরকারকে, যাদের নিরলস প্রচেষ্টায় এত অল্প সময়ের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশানুসারে 1 সপ্তাহ ব্যাপী এই যে স্টুডেন্টস উইক অবজারভেশনের পরিকল্পনা করা হয়েছে সেটার বাস্তব রূপদান পেতে চলেছে। আমি ধন্যবাদ জানাই সেই সকল শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী বৃন্দ এবং ছাত্রছাত্রীদের যারা আজ এবং আগামী কদিন তাদের মূল্যবান কন্ট্রিবিউশন রেখে এই সামগ্রিক অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন। আমি প্রণাম জানাই আজকে এই ওয়েবিনারে উপস্থিত আমার সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বৃন্দকে, এবং অফুরন্ত ভালোবাসা জানাই আমার স্নেহের ছাত্রছাত্রীদের যারা এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে এই অনুষ্ঠানের প্রথম দিন আপনাদের সকলের সামনে কর্তৃপক্ষের অনুরোধে আমি আমার ভাবনা সকলের সামনে তুলে ধরতে পারছি, এবং আমার দৃঢ় বিশ্বাস যে আজকে আমার আলোচনা এবং সেটার উপরে যে পর্যালোচনা, সেটার ভিত্তিতে যে তথ্য আমি আহরণ করব সেটা আগামী দিনে আমাকে আরো বেশি করে সমৃদ্ধ করবে। তো আমি আমার বিষয়টা আলোচনার ক্ষেত্রে আজকে সকালে বসে একটা পিপিটি তৈরি করেছি, তো আমি সেটা একটু স্ক্রিন শেয়ার করতে চাইছি। আমার ধারণা আমি হয়তো বাংলাতে বললেই সকলের আরো বেশি লোকের কাছে পৌঁছতে পারবো। হ্যাঁ স্যার, অবশ্যই স্যার। আমার কি স্ক্রিনটা স্লাইডস দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে এবার। আমি এটাকে ফুল স্ক্রিন করলে যে সমস্যাটা হয় জানি না, এটা আমার কম্পিউটারেরই কোনো বিশেষ সমস্যা যে স্লাইডটা ফ্রিজ হয়ে যায়, তাই নেক্সট স্লাইডে যেতে একটু অসুবিধে হয়। তো সেই কারণে আমি এই এই ফরম্যাটেই রেখে একটু প্রেজেন্ট করছি। দেখতে পাওয়া যাচ্ছে তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো প্রথমে আমি আমার বিষয়টা নিয়ে বলার আগে এর পরিপ্রেক্ষিতটা একটু সকলকে বলতে চাই, তার কারণ সেটা বোধহয় আমার এই বিশেষ টপিক নির্বাচনের কারণটা সকলের কাছে স্পষ্ট করবে। আমার সাথে যখন গতদিন সংগঠকেরা যোগাযোগ করেছিলেন তখন তারা আমাকে ডিজিটাল মোড অফ এডুকেশন এই থিমের ওপর বক্তব্য রাখার জন্য অনুরোধ করেন। এখন আপনারা সকলে জানেন যে ডিজিটাল মোড অফ এডুকেশন এই থিমটি একটি বিস্তৃত ধারণা, এবং এটি নিয়ে আলোচনা করতে গেলে অনেক অনেক বিষয় অন্তর্ভুক্ত করতে হয়, যেটা আজকের মতো অনুষ্ঠানে সংক্ষিপ্ত সময়ের পরিসরে হয়তো উপস্থাপন করা সমস্যাজনক হবে। তাই আমি ভাবনা রাখি যে এই মূল থিমের ওপর এমন একটা বিষয়কে নির্বাচন যদি করতে পারি যা এই অল্প সময়ের পরিসরে আলোচনা করাও সম্ভব, এবং মূলত আমার ছাত্রছাত্রীদের এই আলোচনার অংশগ্রহণে হয়তো সেই বিষয়টা খানিকটা উৎসাহিত করবে।
তো সেই ভাবনা থেকেই আমি যে বিষয়টা আজকের বক্তব্য রাখার জন্য নির্বাচন করেছি, সেটা হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং স্টুডেন্টস পারসেপশন অফ অনলাইন কলেজ ক্লাসেস ডিউরিং দ্য করোনা প্যান্ডেমিক, এ স্টাডি ইন ওয়েস্ট বেঙ্গল। প্রসঙ্গত উল্লেখ্য যে এটি আমার একটি রিসার্চ প্রজেক্ট, যার ওপর আমি একটা সার্ভে বেসড রিসার্চের কাজ 2020 সালের এপ্রিল মাসে শুরু করি এবং পরবর্তী পর্যায়ে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের উৎসাহ এবং অনুপ্রেরণায় আমি এই কাজ আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আজ আপনাদের সামনে এটা উপস্থাপন করছি। এই কাজটির বিষয়ে আমি আরেকটু পরে একটু ডিটেলে বলবো, এবং যেহেতু এই আলোচনার মূল যে দিক সেটা হলো ছাত্রছাত্রীদের অনলাইন কলেজ ক্লাস সম্পর্কে পারসেপশন বা ধারণা, তাই আমার বক্তব্য থেকে শুনে বা বক্তব্য শেষে তাদের মূল্যবান অভিমত আমার কাজকে আরো সমৃদ্ধ করবে বলে আমি আশা রাখি। তাই আজ আমার বক্তব্যের শেষে বোধহয় একটা ইন্টারঅ্যাক্টিভ সেশনও এই নিরিখে রাখা হয়েছে। তো আসলে আলোচনার যে প্রেক্ষিত সেটা হচ্ছে এই যে আমরা সকলে জানি যে করোনা অতিমারির প্রভাবে আমাদের স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিগুলিতে পঠন পাঠন পদ্ধতিতে কিন্তু একটা আমূল পরিবর্তন সাধিত হয়েছে। আমি যেটাকে প্যারাডাইম শিফট বলে মনে করি। এই করোনা অতিমারির পূর্বে অনলাইনে পড়াশুনো যে একদমই হতো না তা নয়, কিন্তু ভারতবর্ষের বেশিরভাগ ক্ষেত্রেই, বেশিরভাগ রাজ্যেই বা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষত অনলাইন মোড অফ এডুকেশন বোধহয় স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির পঠন পাঠনের মুখ্য দিক ছিল না। তো সেখানেতে এই অতিমারির প্রথম ঢেউ যখন ভারতে আছড়ে পড়ে, তখন এই সংক্রমণের প্রসার রোধ করার উদ্দেশ্যে দেশব্যাপী সরকার পর্যায়ক্রমিকভাবে লকডাউন ঘোষণা করেন এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বন্ধ রাখার নির্দেশ দেন। তখনও যেহেতু ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি, তখন ওই কোভিড বিধি মেনে চলা এবং ফিজিক্যাল ডিস্টেন্সিং এই প্রোটোকল মেনে চলা, এগুলোই ছিল আমাদের এই করোনার প্রথম ঢেউয়ের বিরুদ্ধে প্রতিরোধের মূল হাতিয়ার। কিন্তু এই যে অগণিত ছাত্রছাত্রী যাদের বাড়িতে কোয়ারেন্টাইন হয়ে গেলেন, যেহেতু স্কুল কলেজগুলি বন্ধ হয়ে গেল, তাদের যাতে পড়াশুনোর কোনো ব্যাঘাত না ঘটে সেইটা সুনিশ্চিত করার জন্য সরকার কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে অনলাইন মোডে ক্লাস চালিয়ে যাওয়ার নির্দেশিকা দেয়। পরবর্তী সময় আমরা দেখেছি যে কলেজের আভ্যন্তরীণ পরীক্ষা এবং সেমিস্টার এন্ড যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো হচ্ছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এই অনলাইন পদ্ধতির মাধ্যমে সেই ব্যাপারগুলোকে সম্পন্ন করার একটা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন এই রাজ্যের বিভিন্ন কলেজগুলিতে যদি আপনি পঠন পাঠন পদ্ধতি অনুধাবন করেন এই বিগত 2 বছরে, যখন ফিজিক্যালি কলেজেতে উপস্থিত থেকে ক্লাস করার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ ছিল কোভিডের কারণে, তাহলে দেখা যাবে যে মূলত 3টি উপায়ে এই পঠন পাঠন পদ্ধতিটা সম্পন্ন হয়েছে, যেটা আমার সার্ভের কাজেতে উঠে এসেছে, আমি দেখেছি। একটা হচ্ছে প্রি রেকর্ডেড ভিডিওস। টিচাররা বিভিন্ন ধরনের মডিউল, তাদের সিলেবাসের বিভিন্ন মডিউলের উপরে তারা কিছু লেকচার, সেটা ভিডিও মোডে তারা প্রিপেয়ার করেছেন এবং সেটি ছাত্রছাত্রীদের কাছে বিভিন্ন উপায়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। এটি আমাদের ওই মুক্স এর একটি গুরুত্বপূর্ণ পার্ট। দ্বিতীয় যে বিষয় হয়েছে সেটা হচ্ছে লাইভ ক্লাসেস ইন দ্য অনলাইন প্ল্যাটফর্ম, এবং সেক্ষেত্রে যে সমস্ত প্ল্যাটফর্মগুলো বহুল ব্যবহৃত তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গুগল মিট, জুম, মাইক্রোসফট টিমস, ওয়েবএক্স ইত্যাদি। এবং এক্ষেত্রে আমার বলা প্রয়োজন যে আমি সার্ভের কাজ করতে গিয়ে দেখেছি যে কিছু কিছু কলেজে তাদের নিজেদের একটা সেন্ট্রালাইজড লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম আছে এবং সেখানে কলেজ অথরিটির নিগরানিতেই এই ক্লাসগুলি অনুষ্ঠিত হয়। অন্যদিকে আবার বেশিরভাগ কলেজের ক্ষেত্রেই, আমাদের কলেজও তার ব্যতিক্রম নয়, যে শিক্ষকেরা নিজেদের পছন্দ মতো প্ল্যাটফর্মে নিজেদের ছাত্রছাত্রীদের সুবিধের কথা ভেবে এই ক্লাসগুলি কিন্তু পরিচালনা করে।
আর সবশেষ যে পদ্ধতিটা সেটা হচ্ছে শেয়ারিং অফ ই কন্টেন্টস, যেটা টিচাররা অনেক সময় করে থাকেন কলেজের ওয়েবসাইটে অথবা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা ইমেলের মাধ্যমেতেও ছাত্রছাত্রীদের কাছে এই স্টাডি মেটেরিয়াল পৌঁছে দেওয়ার ব্যবস্থা তারা করেছেন। এই প্রসঙ্গে উল্লেখ্য যে ভারতে 2009 সালে যে ন্যাশনাল মিশন অন এডুকেশন থ্রু ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি প্রতিষ্ঠিত হয়, তারা একটি 4 কোয়াড্রেন্ট ই লার্নিং মডেলের প্রস্তাবনা করেছিল। আমি স্লাইডে সেই ব্যাপারটা একটু সংক্ষেপে বলার চেষ্টা করেছি। তো সেখানে কোয়াড্রেন্ট 1টা হচ্ছে বেসিক লার্নিং, যেখানে যারা লার্নার তারা বিভিন্ন ওয়েব বেস নোটস বা ইবুকস, বিভিন্ন ধরনের প্রেজেন্টেশনস বা ইউটিউব ভিডিওস এ সমস্ত দেখে তারা নিজেরাই পড়াশোনা করবে, সেলফ লার্নিং অ্যাক্টিভিটি। কোয়াড্রেন্ট 2 হচ্ছে ডেমনস্ট্রেটিভ লার্নিং। এখানে লার্নাররা বিভিন্ন ধরনের অ্যানিমেশনস, ভিজুয়ালস, ইন্টারঅ্যাক্টিভ সিমুলেশনস প্রভৃতির সহায়তায় কিন্তু তারা তাদের পঠন পাঠন পদ্ধতি চালু রাখতে পারে। কোয়াড্রেন্ট 3 হচ্ছে সাপ্লিমেন্টারি লার্নিং, যেখানে স্টুডেন্টসরা তাদের পড়াশোনার ক্ষেত্রে মূল টেক্সট বইয়ের বাইরেও বিভিন্ন সাপ্লিমেন্টারি রিসোর্সেস, ইন্টারনেট থেকে বিভিন্ন আর্টিকেলস, কেস স্টাডিজ, অ্যানেকডোটাল ইনফরমেশন বা ওপেন কন্টেন্ট রিসোর্স থেকে তথ্য আহরণ করে এই পড়াশোনার কাজ চালিয়ে যেতে পারে। আর কোয়াড্রেন্ট 4 যেটা, সেটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ লার্নিং, যেখানে স্টুডেন্টসরা তাদের কোর্স কন্ডাক্টর বা ইনস্ট্রাক্টর বা ডেভেলপার, আমরা সাধারণভাবে বলতে পারি টিচার আর কি, যাদের সাথে তাদের ইন্টারাকশন হয়, তাদের সাথে বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ সেশনের মাধ্যমে এই পড়াশোনার কাজ সম্পন্ন করে। এক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের পিয়ার ডিসকাশন ফোরাম, অনলাইন কুইজ, বিভিন্ন রকম অনলাইন চ্যাটস, এই প্রভৃতির কথা কিন্তু আমরা উল্লেখ করতে পারি। এখন এই অনলাইন টিচিং লার্নিং প্রসেস সত্যি কতটা আমাদের এডুকেশন পলিসির যে 3টে মূল কার্ডিনাল প্রিন্সিপল, অর্থাৎ অ্যাক্সেস, ইকুইটি এবং কোয়ালিটি, সেটার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে বা পারছে, তা নিয়ে কিন্তু বিতর্ক রয়েই গেছে। যদিও বিগত 2 বছরে এই অনলাইন টিচিং লার্নিং প্রসেস নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে যাওয়ার জন্য নানা ধরনের টিচিং অ্যাপস, ভিডিও কনফারেন্সিং টুলস, অনলাইন লার্নিং সফটওয়্যারস এগুলো সব আবিষ্কৃত হয়েছে বা মডিফাইডও হয়েছে, কিন্তু তা পড়াশোনার ক্ষেত্রে টিচিং লার্নিং এক্সপিরিয়েন্সকে ক্লাসরুমের যে টিচার স্টুডেন্ট ডাইরেক্ট ইন্টারাকশন বা চক অ্যান্ড টক মেথড, যেটার সাথে আমরা বেশি পরিচিত, তার তুলনায় কতটা উদ্বর্তিত, সেটা নিয়ে কিন্তু একটা সংশয়ের অবকাশ রয়ে যায়। মানে আমি বলতে চাইছি যে হাউ টু ব্রিং টিচার্স পার্সোনালিটি ইন দ্য ভার্চুয়াল ক্লাসরুম, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। যদিও অনলাইন ক্লাসের অনেক অন্য সুবিধে আছে, যেমন যে কোনো জায়গা থেকেই ক্লাসের নির্দিষ্ট সময়ে অনলাইন প্ল্যাটফর্মে উপস্থিত থেকে ক্লাসটি অ্যাটেন্ড করা যায়, যে কোনো সময়ে ক্লাসটা দিলেও সেটা অ্যাটেন্ড করা যায়, কিন্তু ফিজিক্যাল প্রক্সিমিটি বা ফেস টু ফেস ইন্টারাকশন অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে স্টুডেন্টসদের টিচারদের সামনে তাদের সমস্যাগুলো তুলে ধরতে বেশি সুবিধে দিয়েছে রাদার দ্যান দিস অনলাইন ক্লাসেস। আর এটাও ঘটনা যে অনলাইনে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করাও খুব বিশেষ অসুবিধাজনক, যা আমার ধারণা এখানে যে স্টুডেন্টসরা আছো তারা অনেকে হয়তো ফিল করেছো, ফেস করেছো। এর বাইরে গিয়েও ল্যাক অফ টেকনিক্যাল এক্সপার্টাইজ অ্যান্ড প্রিপেয়ার্ডনেস, যে কোনো একটা বিষয় যখন চালু হয় আমরা সেটার সাথে সেটাকে গ্রহণ করার জন্য কতটা তৈরি আছি টেকনিক্যালি, তো সেটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ শুধুমাত্র মানে স্টুডেন্টসদের নয়, এই চ্যালেঞ্জ কিন্তু আমাদের টিচারদেরও। আমরা এই ক্লাসটা কতটা এফিসিয়েন্টলি নিতে পারি, তার জন্য আমরা টেকনোলজিক্যালি প্রিপেয়ার্ড কিনা, সেটা একটা সমস্যা। ব্যান্ডউইথের সমস্যা, ইন্টারনেটের ডেটার খরচ, সেটাও একটা সমস্যা। এবং আমাদের দেশে এবং আমাদের রাজ্যেরও বিভিন্ন অঞ্চলে, মূলত শহরাঞ্চলে এবং গ্রামাঞ্চলে এবং বিভিন্ন আয়যুক্ত মানুষদের মধ্যে কিন্তু এই ডিজিটাল ডিভাইড, এটাও কিন্তু একটা খুব বড় চ্যালেঞ্জ। আমি একটা সামান্য উদাহরণ দিলে হয়তো আপনারা বিষয়টা আরো অনুধাবন করতে পারবেন।
ন্যাশনাল স্যাম্পল সার্ভের যে 2017-18 রিপোর্ট, সেইটা অনুসারে ভারতে মাত্র 23.8% পরিবারের এই ইন্টারনেট অ্যাক্সেস আছে। যদিও প্রায় 2/3 ভারতীয় গ্রামাঞ্চলে বসবাস করেন, মাত্র 14.9% এই গ্রামাঞ্চলে বসবাসকারী যারা, তারা ইন্টারনেটের সুবিধে ভোগ করেন, এবং শহরের ক্ষেত্রে কিন্তু এই পরিসংখ্যানটা প্রায় 42%। এখান থেকে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এই ডিজিটাল ডিভাইড কতটা বড় একটা দিক এই অনলাইন টিচিং লার্নিং প্রসেসটা স্মুথলি চলার ক্ষেত্রে। এখন আমি একটু ছোট্ট করে বলে নিই যে আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, সেই বিষয়টা একটি প্রজেক্ট আকারে প্রথম আমি ভাবনা শুরু করি, এবং সেটা আজ অব্দি কোন জায়গায় দাঁড়িয়ে আছে তার কারণ আমি আজকের ক্লাসের পর চাইবো এখানে যারা শিক্ষক শিক্ষিকা বা ছাত্রছাত্রীরা উপস্থিত আছেন, বিভিন্ন রিসার্চ স্কলাররা আছেন, তারাও আমাকে সাজেশন দিন এই কাজটিকে আমি আরো কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। এবং আমি উচ্চশিক্ষা দপ্তর থেকেও নানা ধরনের উৎসাহ পেয়েছি এই কাজটা আরো বড় আকারে করার জন্য। আমি সেই কাজটা আরো বড় আকারে শুরুও করেছি, আরো অনেকগুলো দিককে এনে। তো এই স্বল্প পরিসরে সবটা বলা যাবে না বলে আমি আমার কাজের একটা ছোট্ট অংশ এখানেতে তুলে ধরার চেষ্টা করেছি। তো এই প্রজেক্ট জার্নিটা শুরু হয় প্রথম লকডাউন অ্যানাউন্স হওয়ার পর। যখন প্রথম লকডাউন অ্যানাউন্সড হয় মোটামুটি এপ্রিলের দিকে, 2020 কথা বলছি আমি, তো সেই সময় দাঁড়িয়ে একদিকে যেমন লকডাউনের ফলে স্কুল কলেজগুলো বন্ধ হয়ে যায়, আপনারা সবাই জানেন, এর সাথে আরেকটা জিনিসও কিন্তু সেই মুহূর্তে ঘটেছিল, প্রায় সমসাময়িক সময়ের ক্ষেত্রেই আরেকটু আগে থেকেই শুরু হয়েছিল। সেটা হচ্ছে নতুন এডুকেশন পলিসি, সেটার ইমপ্লিমেন্টেশন চ্যালেঞ্জেস। এই নিয়ে একটা আলোচনা আমাদের সমাজে অলরেডি শুরু হয়েছিল, তার সাথে এই লকডাউন হঠাৎ করে এসে পড়ে স্কুল কলেজগুলো বন্ধ করে দিল। তাই সেই সময়তে বিভিন্ন দিকে যে রিসার্চের একটা ফোরাম তৈরি হলো, তাতে একটা বড় দিক উঠে এলো যে কোভিড পরিস্থিতিতে এডুকেশন পলিসি বা কোভিডের প্রভাব অন এডুকেশন সেক্টর ইত্যাদি। তো সেই সময় আমি যেটা ভাবনা শুরু করি সেটা হচ্ছে যে এই কোভিড পরিস্থিতিতে আমরা অনলাইন মোড অফ এডুকেশনের দিকে যাচ্ছি বটে, কিন্তু এই অনলাইন মোড অফ এডুকেশন পদ্ধতিটাকে চালু রাখার জন্য বা এটা সঠিকভাবে এর সুবিধে পাওয়ার জন্য এর যারা মূল স্টেক হোল্ডার্স, অর্থাৎ আমাদের স্টুডেন্টস, টিচার্স, বিভিন্ন শিক্ষাকর্মীবৃন্দ, ইউনিভার্সিটি, এরা বিষয়টা ঠিক কিভাবে দেখছেন। একটা অ্যানাউন্সমেন্ট তো হবে সরকারি পক্ষ থেকে যে এটাকে চালু রাখতে হবে, কিন্তু চালু রাখা যাবে কিভাবে, বা সেটা কতটা কোয়ালিটি এডুকেশন হবে, বা সেটা সকলে অ্যাক্সেস করতে পারছে কিনা, এইটা নিয়ে যদি একটা কাজ করা যায়। এবং সেই কাজের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ ছিল যে যেহেতু সেই সময় ফিজিক্যাল ডিস্টেন্সিং বা লকডাউন এই সমস্ত পরিস্থিতির কারণে ডাইরেক্ট ইন্টারভিউ নেওয়ার একটা সমস্যা ছিল, তো আমাকে যেটা করতে হতো যে যে জায়গায় আমি সার্ভে করে ডেটা তুলবো সেখানেতে ডাইরেক্ট ফিজিক্যাল ইন্টারাকশনের সুযোগ কিন্তু থাকবে না। তো আমি সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার কলেজের আরো দুজন শিক্ষক এবং শিক্ষিকা আমাকে এই কাজে সহায়তা করেন। আমি আজকের দিনে তাদের নামও নিশ্চয়ই উল্লেখ করব, কারণ আমি সেই কাজটার বিষয়ে বলছি। একজন সোশিওলজি ডিপার্টমেন্টের অধ্যাপক শ্রী কৃষ্ণেন্দু মণ্ডল, এবং আরেকজন এডুকেশন ডিপার্টমেন্টের অধ্যাপিকা শ্রীমতী অর্পিতা দে, তারা আমাকে যোগ্য সহায়তা করেন। এবং আমি যেটা করি যে সেটা হচ্ছে যে একটা কোশ্চেনিয়ার ডিজাইনিং করি, এবং সেই কোশ্চেনিয়ারটা আমরা গুগল ফর্ম এবং টেলিফোনিক ইন্টারভিউ এবং আমার ব্যক্তিগত বা আমার সহকর্মীদের ব্যক্তিগত কন্ট্যাক্টসকে কাজে লাগিয়ে কিছু কিছু ক্ষেত্রে ডাইরেক্ট ফেস টু ফেস ইন্টারভিউ, এর মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গের 9টি জেলাকে চিহ্নিত করি, যে জেলাগুলিতে এই সংক্রমণের প্রভাব সব থেকে বেশি ছিল। আমি পরে আসছি সেই জেলাগুলো কি, এবং সেখান থেকে আমরা প্রায় 1100 জন স্টুডেন্টের যারা কলেজ পড়ুয়া তাদের ফিডব্যাক সংগ্রহ করি, এবং সেটার উপর বিভিন্ন সফিস্টিকেটেড স্ট্যাটিস্টিক্যাল টুল অ্যাপ্লাইড হয়। আমি এখানে সেই সব ডিটেলে ঢুকবো না, কারণ
ছাত্রছাত্রীদের অনেকেই হয়তো সেই মেথোডোলজি পোর্শনটা বুঝতে পারবে না। তো এখানে আমি একটা লজিস্টিক রিগ্রেশন মেথড ইউজ করি, গ্যারেট র্যাঙ্কিং মেথড ইউজ করি এবং একটি সফিস্টিকেটেড সফটওয়্যার যেটা আমরা বলি স্টেটা, সেটার ব্যবহার করা হয় এবং সেখান থেকে তথ্য আহরণ করে এটিকে একটি আন্তর্জাতিক সম্মেলন, আন্তর্জাতিক কনফারেন্স রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত হচ্ছিল আগস্টের শেষের দিকে। প্রায় 6 মাস ডেটা তুলে তার উপর কাজ করে আমরা এই পেপারটি আমি জয়পুরে প্রেজেন্ট করি এবং সেখানে এই পেপারটি বেস্ট পেপার অ্যাওয়ার্ডেড হয়। পরবর্তীকালে এই পেপারটি একটি আন্তর্জাতিক জার্নালে হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর সেখানে ছাপা হয় এবং তার কিছুদিনের মধ্যে বর্তমান পত্রিকায় একটি জনপ্রিয় বাংলা দৈনিক, সেখানে আমাদের এই কাজটিকে উল্লেখ করে, আমাদের কলেজের নাম উল্লেখ করে, আমাদের টিচারদের নাম উল্লেখ করে সেটি ওই পত্রিকার সম্পাদকীয় যে কলাম সেখানেতে এটিকে খবর আকারে ছাপা হয় এবং এরপর আমি উচ্চশিক্ষা দপ্তর থেকেও ফোন পাই এবং আমাদের পঞ্চায়েত দপ্তর এবং স্বাস্থ্য ভবন থেকেও ফোন পাই যে এই ধরনের কাজ আরো ভালো করে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা উৎসাহ প্রদান করেন। তো এই হচ্ছে মূল আমার এই প্রজেক্টের জার্নি এবং সেইটা ক্ষেত্রে আমার যে মূল উদ্দেশ্য ছিল কাজটা করার ক্ষেত্রে সেটা হচ্ছে যে আমি বুঝতে চাইছিলাম যে স্টুডেন্টসদের যারা আন্ডার গ্রাজুয়েট কলেজগুলোতে পড়ে তাদের এই অনলাইন ক্লাস কতটা তাদের উপযোগী সেই সম্পর্কে তাদের পারসেপশন কি। এটা ছিল আমার প্রথম অবজেক্টিভ। সেকেন্ড অবজেক্টিভ, আমি চাইছিলাম এক্সামিন করতে যে বিভিন্ন রকমের ইনস্টিটিউশনাল, সোশিও ইকোনমিক, ডেমোগ্রাফিক এবং টেকনোলজিক্যাল ফ্যাক্টরস কিভাবে তাদের এই অনলাইন ক্লাসে পার্টিসিপেশনে উৎসাহিত করছে। এখানে তাদের বলতে আমি স্টুডেন্টসদের বোঝাতে চাইছি। এবং তৃতীয়ত, আমার এই কাজটা থেকে আমি যেটা চাইছিলাম যে গভর্নমেন্টের যে এডুকেশন পলিসি বা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত নীতি তারা সেই মুহূর্তে নিতে পারতেন, তাদেরকে যদি কোনো গাইডলাইন দেওয়া যায়, তাদেরকে যদি কোনো আমরা কোনো পলিসি প্রেসক্রিপশনের কথা বলতে পারি, এই পার্টটাতেই সরকার আমাদেরকে বিশেষ উৎসাহ দান করেছিলেন এবং আমি পরে আসছি যে সেরকম কিছু সাজেশনস পরবর্তীকালে কিন্তু ইমপ্লিমেন্টেডও হয়েছে। তো আমার যে কাজের জায়গাটা ছিল সেই কাজের জায়গাটাতে আমরা 9টা ডিস্ট্রিক্টকে বেছেছিলাম: ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর, কলকাতা, নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনাস, হাওড়া, হুগলি, ইস্ট বর্ধমান অ্যান্ড নদিয়া। এই এই জেলাগুলো এই জেলাগুলোতে কোভিডের সংক্রমণের পরিমাণ খুব বেশি ছিল এবং ঘটনা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার প্রায় 63% এই জেলাগুলির মধ্যে। আমি যে কাজটা করি সেই কাজে টাইম ফ্রেম ছিল, টাইম অফ স্টাডি ছিল, সেটা ছিল মার্চ 2020 থেকে আগস্ট 2020। এই সময়কালটার মধ্যে আমরা ডেটা সংগ্রহ করি এবং ডেটা সংগ্রহের ক্ষেত্রে আমরা গুগল ফর্মস এর মাধ্যমে, কখনো কখনো টেলিফোনিক ইন্টারভিউর মাধ্যমে আমরা স্টুডেন্টসদের কাছ থেকে ডেটা সংগ্রহ করেছিলাম এবং আমাদের স্যাম্পলিং ডিজাইন ছিল মাল্টি স্টেজ র্যান্ডম স্যাম্পলিং এবং টোটাল নাম্বার অফ রেসপন্ডেন্টসের সংখ্যা ছিল প্রায় 1100। তো আমি খুব ওই ম্যাথমেটিক্যাল কচকচানিতে ঢুকছি না, আমি জাস্ট সিম্পল ওয়েতে বোঝানোর চেষ্টা করছি যে কাজটা কি করতে চেয়েছিলাম আমরা। সেটা হচ্ছে আমরা যেটা দেখতে চেয়েছিলাম যে স্টুডেন্টসদের অ্যাটেন্ডেন্স বা পার্টিসিপেশন ইন দ্য অনলাইন ক্লাস, এইটা ছিল, আমি দেখতে চাইছিলাম যে এই বিষয়টা কিভাবে প্রভাবিত হয়। তাই আমি বলতে পারি এটা আমার রেসপন্স ভেরিয়েবল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যে স্টুডেন্টসরা অনলাইন ক্লাসে পার্টিসিপেট করতে কতটা রেগুলারলি চাইছে বা করছে। কিন্তু নর্মাল ভেরিয়েবলের মতো এই ভেরিয়েবল যে কোনো মান গ্রহণ করতে পারে না। আমি ভেরিয়েবলে দুটো ভ্যালু অ্যাসাইন করছিলাম, যে তারা রেগুলারলি ক্লাস করেন কিনা অথবা রেগুলারলি ক্লাস তারা না করেন কিনা। তো যদি তারা রেগুলারলি ক্লাস করছেন তাহলে আমরা সেটাকে ভ্যালু অ্যাসাইন করছি 1, আর যদি তারা সেটা না করেন তাহলে তার ভ্যালু অ্যাসাইন হচ্ছে 0। অর্থাৎ এটা একটা বাইনারি ভেরিয়েবল হচ্ছে, 0 1 এই দুটো ভ্যালু নিতে পারে। অর্থাৎ স্টুডেন্টকে প্রশ্ন করা হচ্ছে তুমি রেগুলারলি ক্লাস অ্যাটেন্ড করছো কিনা, বা অনেক সময় দেখা হচ্ছে সে রেগুলারলি ক্লাস করছে কিনা। তো সেইটার ক্ষেত্রে যদি সে করে তাহলে সেটা 1, 0 আদারওয়াইজ।
এই জন্য আমার যে পরবর্তীকালে যে স্ট্যাটিস্টিক্যাল মডেল তৈরি করেছি রিগ্রেশন, সেটা লজিস্টিক, নর্মাল রিগ্রেশন নয়। এবং আমি এখানে 6টা এক্সপ্যারেটরি ভেরিয়েবলকে সংযুক্ত করেছি, অর্থাৎ 6টি ভেরিয়েবল যা স্টুডেন্টসদের এই অ্যাটেন্ডেন্স বা পারসেপশন রিগার্ডিং অনলাইন ক্লাসকে প্রভাবিত করতে পারে। তো আপনি প্রশ্ন করতে পারেন যে এই 6টা ভেরিয়েবল আপনি কিসের ভিত্তিতে নির্বাচন করলেন? এই 6টা ভেরিয়েবল নির্বাচনের ক্ষেত্রে কিন্তু প্রথম দিক যেটা ছিল সেটা হচ্ছে লিটারেচার রিভিউ। এটার উপরেতে এর আগে যা কাজ হয়েছে আমি খুঁজে দেখেছি, যেহেতু এপ্রিল মাসেই লকডাউন থেকে এই বিষয়টা বন্ধ হওয়া শুরু হয়েছিল মার্চ থেকেই, তো এর উপরে খুব বেশি কাজ সেই মুহূর্তে ছিল না, তাই রিসার্চ গ্যাপও একটা হিউজ ছিল, যেখানে আমাদের কন্ট্রিবিউশন করার একটা বড় জায়গা ছিল। আজকের দিনে এর উপর অনেক কাজ হয়ে গেছে, কিন্তু আমরা যখন শুরু করি তখন এর উপর আমার যতদূর মনে পড়ছে পশ্চিমবঙ্গের নিরিখে মাত্র একটিই কাজ ছিল, এবং সেটি স্কুল ভিত্তিক, এবং সেখানে কোনো কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস ছিল না, সবটাই কোয়ালিটেটিভ ছিল, যে স্টুডেন্টসরা কি বলছেন এইটা বলা ছিল। কিন্তু আমি মেপে দেখার যে বিষয়টা, সেইটা কিন্তু তখন অবধি লাইমলাইটে আসে। তো আমি যে 6টা ভেরিয়েবলকে চিহ্নিত করেছিলাম, যে ভেরিয়েবলগুলো এই অনলাইন ক্লাসকে মোটিভেটেড করতে পারে বা স্টুডেন্টসদের পারসেপশন সম্পর্কে জানাতে সুবিধে বোধ করে, সেই যে 6টা ভেরিয়েবল, তার প্রথমটা ছিল ফ্লেক্সিবল ক্লাস রুটিন। অর্থাৎ আমাদের কলেজের যে ক্লাস রুটিন, তাতে সেই রুটিন স্ট্রাকচারটা ফিক্স না ফ্লেক্সিবল। অর্থাৎ আমরা নির্দিষ্টভাবে ওই 10টা 5টা রুটিন মেনে চলছি, নাকি শিক্ষকেরা তাদের সুবিধে মতো, ছাত্রছাত্রীদের সুবিধে মতো ক্লাস রুটিনের টাইমটাকে অ্যাডজাস্ট করছেন। এটা ছিল আমার প্রথম ভেরিয়েবল। দ্বিতীয় ভেরিয়েবল যেটা ছিল, যে কলেজের কোনো নিজস্ব লার্নিং ম্যানেজমেন্ট পোর্টাল আছে কিনা। অনেক প্রাইভেট ইনস্টিটিউশনে এগুলো আছে, কিন্তু বেশিরভাগ আমাদের মতো কলেজ বা সরকারি অনুদানপ্রাপ্ত অন্যান্য কলেজ বা সরকারি কলেজেতে নিজস্ব লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম খুব কম জায়গাতেই আছে। তো সেটা দ্বিতীয় ভেরিয়েবল ছিল আমার আলোচনার ক্ষেত্রে। তৃতীয় ভেরিয়েবল ছিল, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে টেকনোলজিক্যাল এক্সপার্টাইজ অফ দ্য টিচার্স। অর্থাৎ ছাত্রছাত্রীরা যে টিচারদের ক্লাস করছেন, টিচাররা টেকনিক্যালি কতটা সাউন্ড, মানে আমি টেকনিক্যালি সাউন্ড বলতে বোঝাতে চাইছি ওই ক্লাসটা নেওয়ার ক্ষেত্রে তারা টেকনিক্যালি কতটা, কি ধরনের ক্লাস মোডে যাচ্ছেন, এবং টিচারদের টেক স্যাভি কিনা। চতুর্থ যে বিষয়, সেটা হচ্ছে সেক্স অফ দ্য স্টুডেন্ট। এটা আমি মূলত দেখতে চাইছিলাম যে ছেলে এবং মহিলা এই দুজন স্টুডেন্টসদের মধ্যে অনলাইন ক্লাস করার প্রবণতাতে কোনো পার্থক্য আছে কিনা, যদি থাকে তার পেছনে কারণ কি। অর্থাৎ আমি খুঁজে দেখতে চাইছিলাম যে আমরা যে ডিজিটাল ডিভাইড বলি, সেই ডিভাইডটা কি শুধুমাত্র দেশের কোনো নির্দিষ্ট অঞ্চলে থাকার কারণে অসুবিধে, আয়ের কারণে অসুবিধে, নাকি সত্যি সমাজে কোনো ডিজিটাল ডিভাইড ডিউ টু জেন্ডার ডিসক্রিমিনেশনও আছে। আমি সেটাকেও ধরার চেষ্টা করতে চাইছিলাম। এর পরের বিষয়টা খুব স্বাভাবিক, আপনারা সকলে বুঝতে পারছেন, মান্থলি ফ্যামিলি ইনকাম অফ দ্য স্টুডেন্ট। কারণ ইন্টারনেট কেনা, বিভিন্ন অ্যান্ড্রয়েড ডিভাইস কেনা, এগুলোর ক্ষেত্রে কিন্তু তার পরিবারের আয় একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং শেষ বিষয় যেটা ছিল, এরিয়া অফ রেসিডেন্স অফ দ্য স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্ট যে জায়গাতে থাকেন, শহরাঞ্চল, গ্রামাঞ্চল, শহরতলি, কোন জায়গায় থাকেন, কারণ সেখানকার ব্যান্ডউইথ বা সেখানকার নেটওয়ার্ক কানেক্টিভিটি, এগুলো কিন্তু অনলাইন ক্লাস করার ক্ষেত্রে টিচার এবং স্টুডেন্ট দুজনের ক্ষেত্রেই কিন্তু একটা বড় নির্ধারক বিষয়। আমি যখন ডেটা তুলি এই 1100 জন স্টুডেন্টসের, তাদের যদি ডেমোগ্রাফিক প্রোফাইল আমি সংক্ষিপ্ত করে আপনাদের সামনে বলি, তাহলে মোট যারা রেসপন্ডেন্ট ছিলেন তাদের সিংহভাগই ছিলেন মহিলা। প্রায় 58% মহিলা রেসপন্ডেন্ট ছিলেন। আপনি আমার এই স্লাইডে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মেল রেসপন্ডেন্টের সংখ্যা 41%। যদি আমরা এরিয়া অফ রেসিডেন্স ওয়াইজ দেখি, তাহলে সেমি আরবান এরিয়াতে ম্যাক্সিমাম রেসপন্ডেন্টস, অর্থাৎ আমরা যেটাকে বলি মফস্বল অঞ্চল, সেখানে 40% রেসপন্ডেন্ট সেখান থেকে। 34% রুরাল সেক্টরেতে যারা থাকেন তাদের থেকে আমি রেসপন্স পেয়েছি, এবং 26% আরবান লোকালিটির থেকে আমি রেসপন্স পেয়েছি। অ্যাকর্ডিং টু দ্য স্ট্রিম অফ স্টাডি যদি আমি স্টুডেন্টসদেরকে ভাঙি, তাহলে সিংহভাগ যেটা আছে সেটা বিএ স্টুডেন্ট, এটা অনার্স বা পাস তারা পড়ছে গ্র্যাজুয়েশন কোর্সে। 35% বিএসসি স্টুডেন্টস, 20% বিকম স্টুডেন্টস, এবং বাকি 6% আদার কিছু নিয়ে পড়ছে, অর্থাৎ ল বা অন্য কিছু।
এইরকম ধরনের কোর্স নিয়ে পড়ছে, তাদের সংখ্যা মাত্র 6% ছিল। আমি যদি অ্যাকর্ডিং টু ফ্যামিলি ইনকাম দেখি, তাহলে 43% রেসপন্ডেন্টের ইনকাম লেভেল কিন্তু 10,000 থেকে 30,000 মান্থলি ইনকাম, ফ্যামিলি ইনকাম 10,000 থেকে 30,000-এর মধ্যে। 29%-এর ক্ষেত্রে সেটা 30,000 থেকে 50,000-এর মধ্যে। 22%-এর ক্ষেত্রে সেটা 10,000-এর থেকেও কম, এবং মাত্র 6%-এর ক্ষেত্রে সেটা 50,000 পার মান্থ থেকেও তুলনামূলকভাবে বেশি। এবার আমি ইন্টারেস্টিংলি কতগুলো স্টাডি এখানে জাস্ট তুলে ধরেছি যে আমি কি রেসপন্স পেয়েছি স্টুডেন্টসদের। এখানে স্টুডেন্টসরা আছো, তোমরা দেখো যে তোমাদেরও মত এদের সাথে মেলে কিনা, নাকি তোমরা কোথাও ডিফার করছো। এটা আমি ওই 1100 স্টুডেন্টসদের যে মত পেয়েছি তার একটা নির্যাস এখানে তুলে ধরার চেষ্টা করেছি। যে প্রথম প্রশ্ন তাদের ছিল, আমরা এখানে একটা 5 পয়েন্ট লাইকার স্কেল নিয়েছি, যেখানেতে যে কোনো প্রশ্ন করে স্টুডেন্টসদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে তারা এই বক্তব্যকে কতটা সমর্থন করেন, কতটা ডিগ্রিতে সমর্থন করেন। 5 পয়েন্ট কারণ 5টি ক্যাটেগরিতে ভাঙা হয়েছে তাদের রেসপন্স: স্ট্রংলি এগ্রি, এগ্রি, ক্যানট সে, ডিসএগ্রি অ্যান্ড স্ট্রংলি ডিসএগ্রি। তাতে প্রথম প্রশ্ন ছিল যে এই অনলাইন টিচিং লার্নিং enables efficient use of learning time compared to traditional classroom learning। অর্থাৎ অনলাইন টিচিং পদ্ধতিতে আমাদের যে সময়, সেই সময়টার সঠিক ইউজ হয় কম্পেয়ার টু ক্লাসরুম লার্নিং। কারণ আমরা অনেক সময় কলেজে যাই, সেখান থেকে গিয়ে দেখি হয়তো সকাল সকাল পৌঁছে গেছি, কোনো একটি ক্লাস হওয়ার পর পরের ক্লাসে হয়তো টিচার আসেননি, আমি অনেকক্ষণ বসে থাকি, তারপরে আবার নেক্সট ক্লাসটা হয়, অথবা অনেক ক্ষেত্রে আমি সময় পৌঁছতে পারি না, এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়। তো 55% স্টুডেন্টস বলেছে, তারা এগ্রি করছে যে অনলাইন টিচিং লার্নিং enables efficient use of learning time compared to traditional classroom learning। দ্বিতীয় প্রশ্ন ছিল, অনলাইন লার্নিং ইজ মোর এক্সাইটিং অ্যান্ড ইন্টারেস্টিং দ্যান ট্র্যাডিশনাল ক্লাসরুম সেটিং। অর্থাৎ অনলাইন ক্লাস আরো বেশি ইন্টারেস্টিং হয় নর্মাল যে ক্লাসরুম আমরা ফিজিক্যাল ক্লাসরুম করি তার তুলনায়। সেখানে 31% স্টুডেন্টস বলেছে তারা বলতে পারছেন না, এবং ইন্টারেস্টিং হচ্ছে এই সংখ্যাটা বেশি। অর্থাৎ অনলাইন ক্লাস ভালো বা অনলাইন ক্লাস খারাপ, এই সংখ্যাটা কিন্তু বলতে পারছি না তুলনায় কম। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং অবজারভেশন। থার্ড বিষয় যেটা, সেটা হচ্ছে ই লার্নিং ইজ মোর ফ্লেক্সিবল দ্যান ক্লাসরুম লার্নিং অ্যাজ স্টুডেন্টস ক্যান অ্যাক্সেস লেসন্স সিটিং এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। এই প্রশ্নটাতে 71% স্ট্রংলি এগ্রি করেছে। E-learning demands the teachers to be technology friendly, which unfortunately is not the case always। অর্থাৎ ই লার্নিংটাকে সফল হতে গেলে টিচারদের টেকনোলজি ফ্রেন্ডলি হওয়া প্রয়োজন, এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় সেটা হয়তো নয়। ইন্টারেস্টিং অবজারভেশন, 73% কিন্তু এটাকে স্ট্রংলি এগ্রি করেছে। Face-to-face interaction with teachers and chalk and talk method of teaching in a physical classroom promotes clarity in understanding lessons। এই বিষয়টা নিয়ে তাদের প্রশ্ন করা হলে 78% কিন্তু বলছে এটা সত্যি যে চক অ্যান্ড টক মেথড এবং ফেস টু ফেস ইন্টারাকশন ইজ ক্রুশিয়াল যে কোনো বিষয়ের ক্ল্যারিটি ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য টিচিং লার্নিং প্রসেস। নেক্সট প্রশ্ন ছিল যে প্যারেন্টাল বা ফ্যামিলি সাপোর্ট অ্যান্ড মোটিভেশন ইজ ইম্পর্টেন্ট ফর ডুইং অনলাইন ক্লাসেস। সেখানেতে 63% এই বিষয়টাতে স্ট্রংলি এগ্রি করেছেন। Hands-on experience of doing laboratory practical classes are difficult in the online mode of teaching। 82% এটার সাথে সহমত পোষণ করেছেন, স্ট্রংলি এগ্রি তারা জানিয়েছেন। এবং পারফরমেন্স অ্যাসেসমেন্ট ইজ মোর চ্যালেঞ্জিং টু অ্যাডমিনিস্টার অনলাইন। কারণ আমি যখন এই সার্ভেটা করছি তখনও অবধি অনলাইনে পরীক্ষা হবে এটা অ্যানাউন্সমেন্ট হয়নি, আমি সেই সময়ের কথা বলছি। তখন আমার প্রশ্নটা ছিল যে পারফরমেন্স অ্যাসেসমেন্টটা কি চ্যালেঞ্জিং হবে অনলাইনে করার ক্ষেত্রে। সেখানে কিন্তু 63% স্টুডেন্টসরা জানিয়েছিল সেটা হওয়ারই কথা। এরপরে আমি আরো কিছু বিষয় খুব ইন্টারেস্টিংলি আমার স্টাডি থেকে উঠে এসেছে, যেখানে বলা হয়েছে যে ক্লাস রুটিন স্ট্রাকচার দ্যাট ইজ ফ্লেক্সিবল রেজ দ্য লাইকলিহুড অফ কলেজ স্টুডেন্টস অ্যাটেন্ডিং অনলাইন ক্লাসেস। অর্থাৎ যদি ক্লাস রুটিন স্ট্রাকচারটা একটু ফ্লেক্সিবল হয়, সেখানে কিন্তু এই স্টুডেন্টসদের অনলাইন ক্লাস করার প্রবণতা কিন্তু বেশি দেখা যাচ্ছে। এটা কেন দেখা যাচ্ছে তার কারণ হিসেবে আমি যে কারণগুলো খুঁজে পেয়েছি আলোচনার মাধ্যমে,
সেটা হচ্ছে যে ফ্লেক্সিবল ক্লাস রুটিন স্টুডেন্টসদেরকে তাদের ওই ওয়ার্ক লাইফ ব্যালেন্সে অনেক সুবিধে করে ফ্যামিলি রেসপন্সিবিলিটি গুলোকে পালন করার ক্ষেত্রে। আমরা অনেকে জানি যে এই কোভিড টাইমের সময় অনেক স্টুডেন্টসদের বাবা মার জব চলে গেছে, এবং সেই কারণেতে অনেক স্টুডেন্টসদেরকে এই পড়াশোনার সাথে সাথে একটা কোনো কাজ করতে হচ্ছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এই কাজগুলো সকালের দিকে কোনো একটা জায়গায় গিয়ে কোনো ছোট কাজ বা ঘুরে ঘুরেই বা কোনো কাজ। তো সেই সময় কলেজ ক্লাস হলে কিন্তু অনেক স্টুডেন্ট সেই ক্লাসগুলোকে অ্যাটেন্ড করতে পারেন না। তো সেই কারণে যদি একটু ফ্লেক্সিবল ক্লাস রুটিন হয়, ক্লাসটা যদি একটু বেশি সকালের দিকে বা একটু সন্ধ্যের দিকে নেওয়া যায়, তাহলে হয়তো অনেক স্টুডেন্টসের পক্ষে সেই ক্লাসটা অ্যাটেন্ড করা সম্ভব হচ্ছে। এটা আমি আমার কলেজেতেও অনেক ক্ষেত্রে দেখেছি, আমি নিজে ক্লাস নিতে গিয়েও দেখেছি আমার কলেজের ক্ষেত্রে, এবং এটা বলাই বাহুল্য যে এই ফিডব্যাক কিন্তু আমার কলেজেরও অনেক স্টুডেন্টসদেরও নিয়েছি। ওই 1100 যে স্টুডেন্টস আছে তার মধ্যে কয়েকটি স্টুডেন্ট আমার কলেজেরও আছে। দ্বিতীয় যে বিষয়টা যে ফ্লেক্সিবল ক্লাস রুটিন হলে সুবিধে, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই যে অ্যান্ড্রয়েড ডিভাইসে ক্লাস হয় তার প্রাইমারি ইউজার টিচার যে স্টুডেন্ট সে নিজে নয়, তার বাবার ফোনে ক্লাস হয় বা বাড়ির কারুর ফোনে ক্লাস হয়। এবার বাবা সারাদিন কাজ করে যখন সন্ধ্যেবেলা বাড়ি ফেরেন তখনই ওই অ্যান্ড্রয়েড ডিভাইসটা পাওয়া যায়। তো সেই ডিভাইসটাতে সন্ধ্যের দিকে ক্লাস হলে সে ক্লাসটা অ্যাটেন্ড করতে পারে। সকালবেলা ক্লাস হলে বাবা যেহেতু ফোন নিয়ে বেরোন, কারণ তার কাজে তাকে ফোনটা ব্যবহার করতে হয়, তাই সেই ক্লাসটা অ্যাটেন্ড করতে পারে না। আর সব পরিবারের পক্ষে দুম করে একটা অ্যান্ড্রয়েড ডিভাইস কিনে ফেলাও খুব সহজ কাজ নয়। তো এখান থেকে একটা বার্তা যেটা গেছে যে রুটিন স্ট্রাকচার একটু ফ্লেক্সিবল হলে হয়তো অনলাইন ক্লাস করার প্রবণতাটা একটু বেশি হয়, এটা আমি পেয়েছি। আমি এটা ওই 9টি জেলার যে রাজ্যভিত্তিক যে পর্যালোচনা তার ভিত্তিতে বলছি। দ্বিতীয় যে বিষয়টা উঠে এসছে যে স্টুডেন্টস at those colleges which had a well structured learning management system attended classes more regularly। অর্থাৎ যে কলেজের ক্ষেত্রে একটা নিজস্ব লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম আছে, সেখানেতে সেই কলেজের প্রিন্সিপাল বা অথরিটি হয়তো বেটার মনিটরিং করতে পারছেন যে ক্লাসগুলো সঠিক সময়ে হচ্ছে কিনা, ক্লাস ঠিকমতো টিচাররা নিচ্ছেন কিনা, স্টুডেন্টসরা ক্লাস অ্যাটেন্ড করছে কিনা, এই বিষয়গুলো নিগরানি হয়তো একটু বেটার ওয়েতে করা যাচ্ছে। তাই সেখানেতে স্টুডেন্টসরা চাক বা না চাক তাকে ক্লাসেতে হয়তো উপস্থিত থাকতে হয়। মূলত প্রাইভেট ইনস্টিটিউশনস গুলোর ক্ষেত্রে এটা বেশি করে দেখা গেছে। নেক্সট অবজারভেশন হচ্ছে স্টুডেন্টস অ্যাটেন্ডেড অনলাইন ক্লাসেস অফ দোজ টিচার্স মোর রেগুলারলি হু আর টেকনোলজিক্যালি মোর প্রফিশিয়েন্ট। অর্থাৎ যে টিচাররা টেকনিক্যালি একটু বেশি সাউন্ড, তাদের ক্লাসগুলো করতে একটু বেশি উৎসাহ পাচ্ছেন স্টুডেন্টসরা, এটাও একটা অবজারভেশন যেটা উঠে এসেছে। এবং তার কারণ হিসেবে স্টুডেন্টসরা যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে যে সমস্ত টিচাররা টেকনোলজিক্যালি একটু বেশি প্রফিশিয়েন্ট তারা অনেক সময় ক্লাস নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি অ্যানিমেটেড ওয়েতে বা নানা রকম পদ্ধতি যেগুলো হয়তো খানিকটা স্টুডেন্টসদেরকে উৎসাহ প্রকাশ করছেন অনলাইন ক্লাস দেওয়ার ক্ষেত্রে, ইন টার্মস অফ স্টাডি মেটেরিয়াল প্রিপারেশন, ইন টার্মস অফ টেকিং দ্য ক্লাসেস অনলাইন, যেটা হয়তো ওই ট্র্যাডিশনাল মোডে আমরা যেভাবে ক্লাস নিই, আমরা যারা হয়তো ততটা টেকনিক্যালি সাউন্ড নই তারা হয়তো স্টুডেন্টসদেরকে ক্লাসে ধরে রাখার ক্ষেত্রে ততটা উৎসাহিত করতে পারছি না। এটা একটা কিন্তু ইন্টারেস্টিং অবজারভেশন উঠে এসেছে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট অবজারভেশন সেটা হচ্ছে মেল স্টুডেন্টস আর মোর লাইকলি টু অ্যাটেন্ড অনলাইন কলেজ ক্লাসেস দেন ফিমেল স্টুডেন্টস। ইটস ইন্টারেস্টিং, ইটস ভেরি ইন্টারেস্টিং ফ্রম দ্য সোশ্যাল পয়েন্ট অফ ভিউ। The কারণ actually this reveals a huge gender gap in the area of the study, particularly in terms of access of information and technology. আমরা জানি যে access to phones and internet is not just an economic factor but it is also a social and cultural issue. আমাদের এই সার্ভে থেকে উঠে এসেছে যে particularly rural এরিয়াতে female students are not the primary users of Android devices. Quite often, if one family has one phone, there is a good chance that wife or daughter will be the last one to use it. Okay, so moreover, the female students are usually much more involved in doing daily household activities than male counterpart. এটা আমি গ্রামের দিকে খুব বেশি পরিমাণে পেয়েছি। তাই খুব চান্স তাদের এই অনলাইন ক্লাসগুলো অ্যাটেন্ড করার অনেক ক্ষেত্রে কমে যায়। এই যতদিন অফলাইনটা চালু ছিল তারা হয়তো পড়াশোনাটা চালিয়ে যাচ্ছিল, অনলাইন হওয়ার ফলে কিন্তু অনেক ক্ষেত্রে তাদের এই পড়াশোনাতে একটা বড় সমস্যা তৈরি হলো, কারণ তাদের হাউস হোল্ড অ্যাক্টিভিটি বা হাউস হোল্ডের
কাজের প্রতি তাদের রেসপন্সিবিলিটিটা, হয়তো মাকে একটু হেল্প করে দেওয়া রান্না বান্নার ক্ষেত্রে, কাপড় কাচার ক্ষেত্রে বা বাড়ির অন্য ঘর গোছানোর ক্ষেত্রে, সেই রেসপন্সিবিলিটি কিন্তু একটু বেশি চলে আসতে শুরু করলো। এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং স্টাডি, এবং আমি যেটা চাইছিলাম দেখতে, যেটা আছে কিনা এই ডিজিটাল ডিভাইডটা শুধুমাত্র কোন অঞ্চলে বসবাস করি বা আমার আয় কত নয়, এটার একটা সোশ্যাল পার্সপেক্টিভ আছে, মানে সোশ্যাল লেন্স দিয়ে দেখলে এটার একটা ডিভাইড আছে, সেটাও কিন্তু আমার স্টাডিতে ফুটে উঠেছে, এবং সেটাও কিন্তু সরকারের কাছে গেছে। আপনারা সকলে জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই মহিলাদের এডুকেশনটাকে বুস্ট করার ক্ষেত্রে কন্যাশ্রী বা ইত্যাদি প্রকল্পগুলো যে চালু করেছেন, তারও কিন্তু ব্যাকগ্রাউন্ডে এই ধরনের একটা সোশ্যাল পার্সপেক্টিভের গল্প ছিল, সেটা কিন্তু অনলাইন এডুকেশনের ক্ষেত্রেও উঠে আসছে। এরপরে যে বিষয়টা উঠে এসেছে সেটা হচ্ছে চান্স অফ অ্যাটেন্ডিং দ্য অনলাইন কলেজ ক্লাসেস বাই দ্য স্টুডেন্টস রাইজেস উইথ দ্য রাইজ ইন দ্য ফ্যামিলি ইনকাম অফ দ্য স্টুডেন্টস। কোয়াইট অবভিয়াস যে ফ্যামিলি ইনকাম বেশি, সেই স্টুডেন্টসরা অ্যাফোর্ড করতে পারছে ইন্টারনেট ডেটা, তারা অ্যাফোর্ড করতে পারছে অ্যান্ড্রয়েড ডিভাইস, তাই তাদের পক্ষে এই ক্লাসে পার্টিসিপেট করা রিলেটিভলি ইজিয়ার কম্পেয়ার টু আদার্স। এবং অ্যাটেন্ডেন্স ইন অনলাইন কলেজ ক্লাসেস বাই দ্য স্টুডেন্টস অলসো ডিপেন্ডস আপন দেয়ার এরিয়া অফ রেসিডেন্স। এখানে কিন্তু আয় নয়, তিনি কোথায় আছেন, কোথায় বসবাস করছেন, সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে চলেছে এই অনলাইন ক্লাস অ্যাটেন্ড করার ক্ষেত্রে। কারণ গ্রামাঞ্চলের দিকে যেখানে ব্যান্ডউইথের সমস্যা আছে, মোবাইল টাওয়ার্স নেই, ইনঅ্যাডিকুয়েট ইনকামও বেশিরভাগ লোকের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই শহরাঞ্চলেতে থাকা লোকজনের মধ্যে এই ক্লাসগুলো অ্যাটেন্ড করার প্রবণতা, বা মফস্বলে থাকা লোকদের ক্ষেত্রে গ্রামাঞ্চলের লোকজনের তুলনায় অপেক্ষাকৃত বেশি। এরপর আমি যে কাজটা করেছিলাম, যে এই 1100 জন স্টুডেন্টসকে আমি 7টা বিষয় দিয়েছিলাম, যে তাদেরকে দিয়ে বলেছিলাম যে এই 7টা বিষয়ের মধ্যে আপনারা র্যাঙ্ক করুন যে কোন বিষয়টা আপনার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রবলেম অনলাইন ক্লাস করার ক্ষেত্রে। প্রবলেম, তো এই 7টা বিষয় আমি চুজ করেছিলাম। তার মধ্যে একটা ছিল ইন্টারনেট কানেক্টিভিটি অ্যান্ড টেকনিক্যাল গ্লিচেস, সেকেন্ডটা ছিল কস্টলি ইন্টারনেট ডেটা, থার্ডটা ছিল সেলফ মোটিভেশন, ফোর্থটা ছিল অ্যাক্সেসিবিলিটি অফ অ্যান্ড্রয়েড ডিভাইস অ্যান্ড কম্পিউটার্স, ফিফথ ছিল ল্যাক অফ টেকনিক্যাল এক্সপার্টাইজ অ্যান্ড প্রিপেয়ারনেস, সিক্স ছিল হেলথ হ্যাজার্ডস, অ্যান্ড 7 ছিল সাইবার সিকিউরিটি ইস্যুস। আপনাদের মনে থাকবে আমি যখনকার সময়ের কথা বলছি, সেই সময় কিন্তু একটা বড় সময় ছিল যেখানে আমরা ভাবতাম যে জুমে ক্লাস করলে বা অন্য কোনো প্ল্যাটফর্মে ক্লাস করলে আমাদের ডেটা চুরি হয়ে যাচ্ছে কিনা, সেই নিয়েও কাগজে বিস্তর লেখালেখি হয়। তাই সাইবার সিকিউরিটি ইস্যুটাকেও কিন্তু সেই সময় এটা বড় ইস্যু ছিল, যেটা আজকে আমরা এই ওয়েবিনার করার সময় কিন্তু একদম ভাবছি না। কিন্তু আপনাকে বুঝতে হবে প্রেক্ষাপটটা হচ্ছে 2020 সাল যখন এই কাজটা হয়েছিল, তখন এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যু ছিল। তো এই সমস্ত স্টুডেন্টসরা এই 7টা বিষয়কে তারা নিজেদের মতো করে তাদের মত অনুযায়ী সাজিয়েছিল। কারুর মনে হতে পারে যে ইন্টারনেট কানেক্টিভিটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সমস্যা, কারুর মতে হতে পারে যে সেলফ মোটিভেশন সব থেকে গুরুত্বপূর্ণ সমস্যা। তো এই 1100 জন স্টুডেন্টসদের যে র্যাঙ্কিং, সেই র্যাঙ্কিং এর উপর ভিত্তি করে একটা খুব সফিস্টিকেটেড স্ট্যাটিস্টিক্যাল টেকনিক আছে যেটাকে বলা হয় গ্যারেট র্যাঙ্কিং মেথড। সেই র্যাঙ্কিং মেথড কাজে লাগিয়ে শেষ অবধি আমি যেটা পেয়েছি, আমি এখানে সেইটা রেখেছি। স্টুডেন্টসরা দেখো তোমাদের কাছেও সেটা মনে হয় কিনা। ইন্টারনেট কানেক্টিভিটি অ্যান্ড টেকনোলজিক্যাল গ্লিচেস এটা সব থেকে গুরুত্বপূর্ণ সমস্যা বলে স্টুডেন্টসরা মনে করে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে ইন্টারনেট ডেটার কস্ট। তৃতীয় বিষয়, ভেরি ইন্টারেস্টিং, তৃতীয় বিষয় সেলফ মোটিভেশন। ছাত্রছাত্রীরা মনে করে অনলাইন ক্লাস হওয়ার ক্ষেত্রে, অনলাইন পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আমার পড়াশোনার প্রতি মোটিভেশন আগের মতো থাকছে না। আমি বুঝতে পারছি আমি হয়তো সঠিক করছি না, পরীক্ষার সময় আমি পাশে বই নিয়ে দেখে লিখছি, নোটস দেখে লিখছি, টিচারের কাছ থেকে জেনে লিখে দিচ্ছি, আমি হয়তো সঠিক কাজ করছি না, বা এই যে রেগুলার ক্লাস হচ্ছে আমি ক্লাসে জয়েন করি না, বা আমি ফোনটা চালিয়ে রেখে অন্য কাজ করছি। তো আমি বুঝি এটা ঠিক করছি না, কিন্তু আমি মোটিভেটেড হই না স্যার, এই জন্য আমি ক্লাসটা করি না। এই মোটিভেশন কিন্তু একটা বিরাট বড় ইস্যু, এবং এখান থেকে আরেকটা দিক খুলে যাচ্ছে রিসার্চের, সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট, যে সত্যি সত্যি অনলাইন ক্লাস স্টুডেন্টসদের সাইকোলজিক্যালি কতটা বুস্ট করতে পারে। অ্যাক্সেসিবিলিটি অফ অ্যান্ড্রয়েড ডিভাইস অ্যান্ড কম্পিউটার্স, ফোর্থ চ্যালেঞ্জিং ইস্যু।
ল্যাক অফ টেকনিক্যাল এক্সপার্টাইজ অ্যান্ড প্রিপেয়ারনেস, এটা ফিফথ চ্যালেঞ্জিং ইস্যু। স্টুডেন্টসদের ক্ষেত্রে আমি এটা লক্ষ্য করেছি, আমাদের স্টুডেন্টসরা আমাদের থেকে অনেক বেশি টেকনিক্যালি এক্সপার্ট। মানে আমি তো অনেক ক্ষেত্রে আমার ছাত্রছাত্রীদেরকে বলি, বাবা এটা শিখিয়ে দে তো কি করে হয়। তো আমি এটা দেখেছি যে ছাত্রছাত্রীদের, তারা পরবর্তী জেনারেশন, তাদের পড়াশোনাটা সেভাবে হয়েছে। আমরা যখন পড়াশোনা করেছি তখন আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানতাম না। এই স্বাভাবিক কারণেই ছাত্রছাত্রীদের মধ্যে এই ল্যাক অফ টেকনিক্যাল এক্সপার্টাইজটা পঞ্চম গুরুত্বপূর্ণ বিষয়। হয়তো দেখা যাবে টিচারদের ক্ষেত্রে এই ডেটাটা যদি নেওয়া যায়, আমার জেনারেশন বা আমার থেকেও আগের জেনারেশন, হয়তো এটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা দেবে। হেলথ হ্যাজার্ডস তাদের কাছে মনে হয়েছে সিক্সথ ইম্পর্টেন্ট পয়েন্টস, এবং সাইবার সিকিউরিটি ইস্যু তারা শেষ গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে বিবেচনা করেছেন। এই সমস্ত আলোচনার ভিত্তিতে আমি সরকারের কাছে যে পলিসি প্রেসক্রিপশন রেখেছিলাম, তার প্রথমটা ছিল ব্লেন্ডেড লার্নিং, অর্থাৎ কোনো ক্লাস সম্পূর্ণভাবে অনলাইন বা সম্পূর্ণভাবে অফলাইন দুটোই রাখার ক্ষেত্রে সমস্যা। সম্পূর্ণভাবে অফলাইন তো রাখার প্রশ্নই থাকছিল না, কারণ কোভিড প্রোটোকল মেনে চলতে হতো। সম্পূর্ণভাবে অনলাইন, এটা মানার ক্ষেত্রেও বহু সমস্যা আমি একটু আগেই আলোচনা করলাম। তাই আমার প্রস্তাব ছিল ব্লেন্ডেড লার্নিং মোডে হবে, কিছুটা অনলাইন কিছুটা অফলাইন। তো এখন সরকার যে ক্লাসের পদ্ধতি বলেছেন, আমরা ইনফ্যাক্ট আমার কলেজেতেও সেই পদ্ধতিতেই ক্লাস চলছে, ব্লেন্ডেড মডেল। আমি বলছি এই সাজেশনস গুলো দেওয়া হয়েছে কিন্তু 2020-তে। সেকেন্ড যে ইম্পর্টেন্ট সাজেশন ছিল সেটা হচ্ছে টিচার্স ট্রেনিং প্রোগ্রাম টু আপগ্রেড টেকনিক্যাল এক্সপার্টাইজ অফ দ্য টিচার্স ইন টেকিং অনলাইন ক্লাসেস। অর্থাৎ আমাদের টিচারদের অনেক ধরনের ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামে পার্টিসিপেট করার কথা। সেই অনুপাতে সরকার আমাদের সেই সুবিধে প্রদান করবেন, এই ধরনের কোর্স তারা নিজেরা অর্গানাইজ করবেন, যাতে আমরা সকলে পার্টিসিপেট করে সময়ের নিরিখে নিজেদেরকে আপগ্রেড করে নিতে পারি। আমি নিজে ব্যক্তিগতভাবে এরকম প্রচুর কোর্সে পার্টিসিপেট করেছি নিজেকে আপগ্রেড করার ক্ষেত্রে। তৃতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অফ দ্য ইনস্টিটিউশনস টু বেটার ফেসিলিটেট অনলাইন টিচিং অ্যান্ড লার্নিং। অর্থাৎ আমাদের কলেজেতে যখন ক্লাস চলছে সেখানেতে নেটওয়ার্ক ইস্যুজ বা কলেজের যে নিজস্ব একটা লার্নিং ম্যানেজমেন্ট পোর্টাল যদি রাখা যায়, তাহলে রিসার্চটা তুলে ধরছে তাতে এই ক্লাসগুলোর নিগরানি আরো বেটার হবে এবং তাতে ছাত্রছাত্রীরা হয়তো লাভবান হবে। এবং আমি এরপরে চারটি রোল অফ গভর্নমেন্ট সেখানে উল্লেখ করেছিলাম। একটা হচ্ছে যে টু প্রোভাইড ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার টু দ্য অ্যাকাউন্ট অফ পুয়ার স্টুডেন্টস সাচ দ্যাট দে ক্যান অ্যাফোর্ড টু কস্টলি ইন্টারনেট ডেটা। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানেতে ঘটনা একটা বিষয় থাকে যে সেই টাকাটা তারা সত্যি ইন্টারনেট কেনার ক্ষেত্রেই ব্যবহার করছেন কিনা, সেটা একটা বিষয় তো থাকেই। কিন্তু বহু গ্রামের দিকের স্টুডেন্টস যাদের ক্ষেত্রে এই ইন্টারনেট ডেটা অ্যাক্সেস করা একটা সমস্যা। তো সরকার, আমি যতটা জানি যে সরকার কিছু এই ধরনের স্কিমের কথা ভেবেছেন। Provision of basic Android devices to poor students, particularly in rural areas, to reduce digital divide. সরকার কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পড়া ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই ডিজিটাল ডিভাইস দেয়া শুরু করে দিয়েছেন। ফোন বা ফোনের জন্য পয়সা, সেগুলো অ্যাকাউন্টে ক্রেডিটেড হয়েছে অনেক ক্ষেত্রে। Encourage the telecommunication service providers to enhance their infrastructure in rural areas. অর্থাৎ সরকার যারা টেলিকমিউনিকেশন সার্ভিস প্রোভাইড করেন তাদেরকে যাতে রিকোয়েস্ট করেন যে গ্রামাঞ্চলেতে এই সার্ভিসের প্রসার যাতে আরো বৃদ্ধি পায়। এবং ডেভেলপমেন্ট অফ এ ইউজার ফ্রেন্ডলি লার্নিং অ্যাপ্লিকেশন ফর দ্য স্টুডেন্টস। অর্থাৎ স্টুডেন্টসদের জন্য অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি যদি কোনো লার্নিং অ্যাপ তৈরি করা যায়। এখান থেকেও আরেকটা রিসার্চের পথ খুলে গেল যে আগামী দিনে আমরা এরকম ধরনের টিচিং লার্নিং অ্যাপস কি করে তৈরি করতে পারি, এবং সেটাও কিন্তু একটা বড় বাজারের জায়গাও তৈরি হলো যদি আপনি অর্থনৈতিক দৃষ্টিকোণ দিয়ে ভাবেন। তো মোরাললেস আমি এই প্রস্তাবগুলো রাখার পর সরকারি পক্ষ থেকে এটাতে বেশ উৎসাহই দেখানো হয়েছে এবং বলা হয়েছিল যে এটা যাতে আমি আরো বৃহত্তর ক্ষেত্রে নিয়ে গিয়ে কাজটা করতে পারি। আমি আগামী দিনে যেটা চেষ্টা করছি যে টিচারদের কি পারসেপশন, আমি তো স্টুডেন্টসদের পারসেপশন দেখালাম এই কাজটায়, এবার এখানে টিচারদের কি পারসেপশন, ইউনিভার্সিটি কি ভাবছে, অনলাইন টিচিং লার্নিং প্রসেসে শুধু টিচিং লার্নিং নয়, ইভ্যালুয়েশনও একটা পার্ট, সেইখানটায় আমরা কি ভাবছি। তো এই পুরো বিষয়টা নিয়ে আর একটু বিস্তৃত কাজ আমি এখন নেমেছি।
আমি জানি না সেটা আমি কতটা সফল হব, কিন্তু সেই কাজ চলছে। এবং আমি আজকের এই প্ল্যাটফর্মে যদি আরো কিছু সাজেশন পাই তাহলে আমি সেই কাজেতে ইনকর্পোরেট করব, এবং চেষ্টা করব আগামী দিনে যদি আরো কিছু ফ্রুটফুল কাজ করে আমাদের অনলাইন টিচিং লার্নিং প্রসেসটাকে আরো ইমপ্রুভ করা যায়। কারণ আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে কোভিড পিরিয়ড চলে যাওয়ার পরেও আমরা সবাই স্বপ্ন দেখি আমরা আবার আগের সোনার দিনগুলোতে ফিরবো, অ্যাটলিস্ট ইন টার্মস অফ এই ধরনের অতিমারী প্রভাব থেকে মুক্তি পাবো। কিন্তু স্যার তারপরে আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, আমি আসছি, আমি সবার প্রশ্নই নেব। যে সেশনের শেষে আমরা কোয়েশ্চেন গুলো তুলবো, একটু ওয়েট করে কোয়েশ্চেন যাবেন। কোয়েশ্চেন বলতে স্যার যে আমি তো একটু লেট করে অ্যাড হয়েছি, তো সেই কারণে যে আপনি আগে যেইগুলো একটু বুঝিয়েছিলেন সেগুলো আরেকবার কি রিপিট সব করতে পারবেন শেষে? তুই কোনখানটা মিস করেছিস বাবা? স্যার মানে 11টা থেকে তো টাইম দিয়েছে এটা অ্যাড হওয়ার, তো আমি অ্যাড হয়েছি 12টায়, তো আপনি মানে একদম প্রথম থেকে শুরু করেছিলেন, তো সেই কারণে প্রথমের পোর্শন গুলো আমার অনেকটাই মানে বাদ পড়ে গেছে, মানে শোনাই হয়নি প্রথম দিকের গুলো, আমি যেটা লেট করে অ্যাড তুই হয়েছি। একটা কাজ তো কর, আমার আজকের যে আমি হ্যাঁ ইউটিউবের রেকর্ডেড ভার্সন থাকবে। হ্যাঁ, তুই যে আচ্ছা পোর্শনটা মিস করেছিস সেটা তুই ইউটিউব যখন এইটা আবার এই রেকর্ডেড পোর্শনটা নিশ্চয়ই স্টুডেন্টস গ্রুপে উদ্যোক্তারা দিয়ে দেবেন, সেই পার্টটা তুই আবার একবার শুনে দেখিস। যদি তোর মনে হয় কোনো জায়গাতে স্যার এই জায়গাটা আরেকবার আপনি বললে আমার ভালো হয়, তুই আমাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করিস, আমি তোকে নিশ্চয়ই সেই সময় অ্যাড্রেস করব। কারণ ধর 1 ঘন্টার লেকচার রিপিট করতে গেলে অতটা সময় আমাদের হাতে আর এখন হয়তো নেই। আচ্ছা স্যার, ঠিক আছে বাবা, তুই ওকে দেখে ওকে নিস, ওকে। নিয়ে আমাকে বলিস, আমি অবশ্যই অ্যাড্রেস করবো। আমি তো চাই তোরা পার্টিসিপেট কর, স্যার তোরা একটু আমায় নেটের বল। প্রবলেম হচ্ছিল তো, প্রায় আমরা 1 ঘন্টা লেট হয়ে গেছিল। আচ্ছা 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 আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে স্যার, তোরা তোরা ওকে ওকে ওকে। ভিডিওটা দেখে নিস, নিয়ে আমাকে জানাস। আমি অবশ্যই তোদের কোনো কোয়ারি থাকলে আমার নাম্বার নিয়ে নিস, উদ্যোক্তাদের কাছে ডাইরেক্ট ফোন করবি, আমি উত্তর দেবো। ওকে, ওগুলো পাঠিয়ে দেওয়া হবে তো স্যার যেগুলো সবকিছু চ্যাট বক্সে দেওয়া থাকবে, সব তোমাদের পাঠিয়ে কোনো দেবো, তুই চিন্তার নিশ্চিন্ত কারণ নেই, থাকিস। ঠিক ওকে আছে? ওকে ওকে, তুই থ্যাংক ইউ যদি স্যার। না পাস তুই আমার সাথে যোগাযোগ করিস, আমি তোকে পাঠিয়ে দেবো। ওকে স্যার। ঠিক আছে? ওকে। তো এই আমার মোটামুটি প্রেজেন্টেশন ছিল। আমি জানি না কতটা বলতে পেরেছি, মানে আজকে সকালে বসেই পিপিটিটা বানিয়েছি, যতটা আমি স্টুডেন্টসদের জন্য ভেবেই আমার এই মূল বলাটা আমি চেষ্টা করেছি যে খুব টেকনিক্যাল বিষয় না বলতে, তাদের মতো করেই বিষয়টা সামনে রাখতে। এবং আমার নিজস্ব বিশ্বাস যে কোভিড পিরিয়ড চলে যাওয়ার পরেও কিন্তু এই অনলাইন মোডের প্রক্রিয়াটা কিন্তু থাকবে। এটা চলে গিয়ে সব অফলাইন হয়ে যাবে তা নয়, কারণ এর কিছু সুবিধেও আবার আছে, সবটাই যে অসুবিধে তা নয়। তো এই মোটামুটি আমার প্রেজেন্টেশন ছিল। তো আমি এখন যদি কারোর কোনো প্রশ্ন থাকে আই ক্যান অ্যাড্রেস। ধন্যবাদ সকলে আমার বক্তব্য এতক্ষণ মন দিয়ে শোনার জন্য। ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান বক্তব্য শুনে আমরা সবাই খুব উপকৃত হয়েছি এবং অনেক নতুন নতুন কিছু ডাটা তথ্য আমরা জানতে পেরেছি। এবং রূপম স্যার, আমি আপনাকে পার্সোনালি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি তো পল সায়েন্স ডিপার্টমেন্টের স্যার, এবং আপনি আমাদের রিসার্চ পেপারটা যেটা CC2H সম্ভবত 5th সেমের নেন, এবং সেই জায়গায় আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আপনি রিসার্চের মাধ্যমে যেটা দেখাতে চেয়েছেন যে আমাদের আগের বারের 5th সেম যেটা বেরিয়ে গেল, এবং এখন যে 5th সেম চলছে স্যার, তারা একটা কথা বলেন যে আচ্ছা রূপম স্যারের ক্লাস, ও হো স্যার তো এত সুন্দর পিপিটি প্রেজেন্টেশন করেন, আমরা স্যারের ক্লাস মিস করি না। হ্যাঁ, সুতরাং একটা জিনিস খুব ভালো আমরা বুঝতে পারি যে স্যার আপনার ক্লাসে কোনো স্টুডেন্ট মানে মিস করতে চায় না। কারণ হচ্ছে যে এটাই যে স্যার ওরা আপনি এত সুন্দরভাবে পিপিটি প্রেজেন্টেশন করেন স্যার, এটা আমি আমার পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের থেকে জানতে পেরেছি, এবং এটা আপনার রিসার্চের সাথেও মিলে যাচ্ছে বিষয়টা যে যে টিচাররা টেকনিক্যালি বেশি সাউন্ড তারা কিন্তু স্টুডেন্টদের অ্যাটেনশন প্রচন্ড পরিমাণ গ্র্যাব করতে পারে স্যার। আমার এটা পার্সোনাল অভিমত স্যার, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার এই এত সুন্দর রিসার্চ পেপার আমাদের সামনে তুলে ধরেছেন স্যার। ধন্যবাদ চন্দ্রিমা, ধন্যবাদ। আসলে আমাদের প্রত্যেকেরই কাজটা যদি সমাজের কোনো উপকারে লাগে, আমার ছাত্রছাত্রীদের, আমাদের টিচারদের, তাহলেই সেই কাজের সার্থকতা হয়। না হলে সেটা শুধু কাজের জন্যই কাজ হয়। যদি সেই কাজটা সামাজিক দিক থেকে কোনো তার বার্তা না থাকে, তাহলে হয়তো সেই কাজটা সঠিক মান্যতা পায় না। ধন্যবাদ চন্দ্রিমা। অবশ্যই স্যার, অবশ্যই, থ্যাংক ইউ স্যার।
স্যার এবার আমরা শেষের পর্বে চলে যাচ্ছি। এবার আমরা কোয়েশ্চেন অ্যান্সার পর্ব শুরু করতে চলেছি। স্টুডেন্টরা যদি কোনো কোয়েশ্চেন থাকে, এবং আমাদের প্রিয় কলিগস এন্ড ডিয়ার স্টুডেন্টস, যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনি স্যারকে আনমিউট করে জিজ্ঞেস করতে পারেন, তবে একে একে। আমি চ্যাট বক্সও দেখছি যদি কেউ কোনো কোয়েশ্চেন করে থাকেন। আপাতত চ্যাট বক্সে কোনো কোয়েশ্চেন আমি পাচ্ছি না। যদি কেউ কোনো কোয়েশ্চেন করতে চান স্যারকে, তাহলে আপনারা আনমিউট হয়ে একে একে জিজ্ঞেস করতে পারেন। কোনো স্টুডেন্টের কোনো কোয়ারি রয়েছে অ্যাবাউট দ্য ওয়েবিনার? স্যার, অবশ্যই। বলছি যে আপনি যখন যখন বোঝাচ্ছিলেন তখন আমার একটা জায়গায় একটু প্রবলেম হচ্ছে। 7টা পয়েন্টের ব্যাপারে আপনি যে জায়গাটা বলছিলেন না স্যার, তো ওই জায়গাটা আমার একটু হলেও প্রবলেম হচ্ছে স্যার, ওটা আরেকবার বলবেন ওই জায়গাটা? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। 7টা পয়েন্ট মানে হচ্ছে যে আমি আসলে দেখতে চাইছিলাম যে স্টুডেন্টসরা যে অনলাইন ক্লাস অ্যাটেন্ড করছে, সেই অনলাইন ক্লাস অ্যাটেন্ড করার ক্ষেত্রে কি কি বিষয় এই অনলাইন ক্লাস অ্যাটেন্ড করাকে প্রভাবিত করতে পারে। তো ভেবে দেখ, এই বিষয়গুলোর মধ্যে আমি যে 7টা বিষয়কে নির্বাচন করেছি, এই 7টা বিষয় কিন্তু অনলাইন ক্লাস করা বা না করাকে প্রভাবিত করে। তার মধ্যে প্রথম যে বিষয়টা, সেটা খুব সম্ভবত ছিল ক্লাস রুটিন। তুই ভেবে দেখ, যদি আমি বলে দিই যে 10টা থেকে 5টা একটা নির্দিষ্ট সময়তেই ক্লাস হবে। এবার কি হয়েছে, করোনার সময় তো প্রচুর ছাত্রছাত্রীর গার্জেনদের ধর জব চলে গেছে, তোরা জানিস। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে তোরা নিজেরাও হয়তো জানিস, তোদের চারপাশের ঘটনা আছে, প্লাস গ্রামাঞ্চলে গেলে তুই দেখবি প্রচুর মানুষদের ক্ষেত্রে কিন্তু মানে ছাত্রছাত্রীরা যারা পড়াশোনা করছিল তারা এখন কাজে নেমে পড়েছে। হয়তো তারা সকালবেলা এখন একটা ভ্যান নিয়ে বেরিয়ে পড়েছে শাকসবজি বেচার জন্য, মাছ কাটার জন্য। তো এই ছেলে মেয়েগুলোকে যদি আমি 10টা থেকে 5টা নির্দিষ্ট সময়, আমি যদি বলি 11:30টার ক্লাসটা 11:30টাতেই হবে, তাহলে হয়তো অনেকে অ্যাটেন্ড করতে পারছে না। তারা বলছে স্যার যদি সন্ধ্যের দিকে ক্লাস হয় আমার অ্যাটেন্ড করতে সুবিধে, কারণ আমি সকালের দিকে ক্লাসটা করে উঠতে পারছি না। এবার প্রশ্ন হচ্ছে, একদিকে প্রিন্সিপাল, একদিকে আমাদের যে নির্দিষ্ট নিয়ম, তাতে ক্লাস সত্যি ক্লাস আওয়ারের বাইরে নেওয়া যাবে কিনা, আবার অন্যদিকে হচ্ছে একটা সামাজিক দায়বদ্ধতা যে এই সমস্ত স্টুডেন্টস যারা হয়তো ওই ফিক্সড ক্লাস রুটিন হলে ক্লাসটি অ্যাটেন্ড করতে পারছেন না, তাদের ক্ষেত্রে ফ্লেক্সিবল ক্লাস রুটিন হলে হয়তো তারা ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে। তো এইটা একটা দিক, সেইটাও কিন্তু ভাবার। আমি শুনে এইটাকে একটা বিষয় রেখেছি যে ফ্লেক্সিবল ক্লাস রুটিন, এটা কি অনলাইন ক্লাস নেওয়াকে প্রভাবিত করে। দ্বিতীয় বিষয় যেটা ছিল সেটা হচ্ছে কলেজের কোনো নিজস্ব লার্নিং ম্যানেজমেন্ট পোর্টাল আছে কিনা। দেখ, আমরা যখন তোদের ক্লাস নিই, কেউ একজন হয়তো ক্লাস নিচ্ছে গুগল মিটে, কেউ হয়তো নিচ্ছেন জুমে, কেউ নিচ্ছেন ওয়েবএক্সে, আবার কেউ নিচ্ছেন এমনি হোয়াটসঅ্যাপেতে জাস্ট ভয়েস মেসেজ করে। তো এখন লার্নিং ম্যানেজমেন্টসের যদি কলেজের একটা নির্দিষ্ট পোর্টাল থাকে, আমি জানি বেশ কিছু কলেজেতে আছে হয়তো, সেখানে কি হয় যে কে ক্লাস নিচ্ছেন, কখন নিচ্ছেন, কোন স্টুডেন্ট পার্টিসিপেট করছে, এটা যেমন আমরা টিচাররা নিই না, প্রত্যেকটা ক্লাসের পর তোদের বলে দিই আজকের ক্লাসে এরা এরা সব প্রেজেন্ট ছিল। কিন্তু ওই ক্ষেত্রে কি হবে, টিচারদের কিছু করতে হবে না, স্টুডেন্টসদেরও কিছু করতে হবে না, কলেজ সেন্ট্রালি তার হিসেব রাখে। তো তাতে অনেক সময় কি হয় যে রেগুলারিটিটা হয়তো একটু বেশি হয়। আর কলেজ যদি এইটার ডোমেন কিনে রাখে, তাহলে কলেজের পক্ষে নিরবিচ্ছিন্নভাবে এই সার্ভিস প্রভিশনও হয়তো সুবিধাজনক হয়। এটা ছিল দ্বিতীয় বিষয়। তারপরের একটা বিষয় ছিল যে টিচাররা কতটা টেকনিক্যালি টেক সেভি। অর্থাৎ আমি যদি তোকে ধর, আমি যদি শুধুমাত্র ভিডিওটা অন করে আমি আমার বক্তব্যটুকু শুধু রাখি, তা 2 ঘন্টার বক্তব্য রাখা, তুই ভাব আমি এতক্ষণ ধরে যে তোদেরকে বললাম, প্রায় 11টা 20 থেকে 12টা 27, 1 ঘন্টা সময়। তো 1 ঘন্টা সময় যদি আমি শুধু এরকম বক্তব্য রেখে যাই, তুই আমায় দেখতে পাচ্ছিস না, আমিও তোকে দেখতে পাচ্ছি না, তাহলে অনেক ক্ষেত্রে যেটা ঘটবে আর কি, যে তোর উৎসাহ হারিয়ে যাবে। তো আমি যদি এই যেমন ধর পিপিটি প্রেজেন্ট করলাম, সামান্য কথা বলছি, অনেকে আছেন আরো টেক সেভি, তারা হয়তো নানা রকম অ্যানিমেটেড ওয়েতে ক্লাস নিলেন। তো তাতে কি হয়, স্টুডেন্টসরা একটু বেশি উৎসাহ পায় সেই ক্লাসগুলো করার ক্ষেত্রে। অনেক সময় নানা রকম কুইজ করে তোদের একটা একটা ক্লাস হলো, হয়তো যে একটা গুগল ফর্ম পাঠিয়ে দিলাম,
ক্লাস চলতে চলতে কুইজটা করে ফেল, দেখি কে কত নম্বর পেলো, সামনে চলে এলো, তোদের হয়তো একটু উৎসাহ একটু বেশি হয়। এর বাইরে যে বিষয়টা আমি ধরতে চেয়েছিলাম, যেটা আমার রিসার্চে উঠে এসেছে, সেটা হচ্ছে সেক্স, অর্থাৎ মহিলা এবং পুরুষদের মধ্যে ক্লাস অ্যাটেন্ড করাতে কোনো পার্থক্য আছে কিনা। এবং এটা তুই শহরে থেকে বা তোরা যে অঞ্চলে থাকিস কতটা হয়তো বুঝবি না, গ্রামাঞ্চলের দিকে কিন্তু এই প্রভাবটা খুব মারাত্মক, জানিস তো। কারণ সেখানে একটা বড় অংশের মহিলারা এই কোভিড টাইমে বাড়িতে হয়তো স্কুলে গেলে সে স্কুলে একটু পড়াশোনা করতে পারতো, বাড়িতে তাকে মাকে বিভিন্ন রকম সাংসারিক কাজকর্মে হেল্প করতে হয়। তাই ক্লাস টাইমটায় সে একে তার কাছে কোনো নিজস্ব ডিভাইস নেই, বাবার ফোনে ক্লাস হয়, বাবা চলে যান কাজে, বাবা সন্ধ্যেবেলা ফেরেন, তখন এসে আর ক্লাস হয় না। প্লাস সে বাড়ির কাজেতে এতই ব্যস্ত থাকে, হয়তো বাড়িতে ডিভাইস থাকলেও সেই সময়টা তার রেসপন্সিবিলিটি হয়তো ফ্যামিলির ক্ষেত্রে একটু বেশি হয়ে যায়। তো এটা কিন্তু আমার স্টাডিতে ফুটে উঠেছে, সেখানে কিন্তু একটা জেন্ডার ডিভাইডও আছে। এবং তারপরে যে বিষয়টা আমি করতে চেয়েছিলাম সেটা হচ্ছে ইনকাম লেভেল, যে কার কতটা ফ্যামিলি ইনকাম কেমন তার উপর অনলাইন ক্লাস ডিপেন্ড করছে কিনা, যে স্টুডেন্ট সে কোথায় থাকে, শহরে না গ্রামে না মফস্বল অঞ্চলে, তার উপরও নির্ভর করছে তার অনলাইন ক্লাস করার প্রবণতা কেমন। এক্ষেত্রে তার ইচ্ছে থাকলেও হয়তো সেই অঞ্চলে ভালো নেটওয়ার্ক কানেক্টিভিটি নেই, মোবাইল টাওয়ার নেই, বা ধর অন্য অনেক ধরনের অসুবিধে গ্রামাঞ্চলের দিকে থাকে না, মানে ইনকামের ক্ষেত্রে বলছি। তো সেগুলোও কিন্তু এই অনলাইন ক্লাস অ্যাটেন্ড করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা হতে পারে। এবং এই সব বিষয়গুলো, এই যে 7টা বিষয়ের কথা আমি উল্লেখ করলাম, এই সব বিষয়গুলোকে আমি বলতে চাইছি যে হাউ ইট মোটিভেট দ্য স্টুডেন্টস টু অ্যাটেন্ড দেয়ার অনলাইন ক্লাসেস। টিচারদের অনলাইন ক্লাস করার ক্ষেত্রে তাদেরকে কিভাবে মোটিভেট করে। আমি আজকে যে পাঠটুকু বললাম তাতে আমি শুধু কিন্তু ছাত্রছাত্রীদের দিকটা দেখিয়েছি। এর আবার একটা উল্টো দিক আছে, মানে টিচাররা অনলাইন ক্লাস নেওয়ার ক্ষেত্রে তাদের কি পারসেপশন, তারা সত্যি অনলাইন ক্লাসটা ভালো ভাবছেন নাকি তারা যেভাবে এতদিন ক্লাস নিয়ে এসছেন সেটাকে তারা ভালো ভাবছেন। তো এই ধরনের নানা ইস্যুস আমরা এই আলোচনাতে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আমি তোর প্রশ্নটাকে অ্যাড্রেস করতে পেরেছি। হ্যাঁ স্যার, একদম আমার এবার কোনো প্রবলেম হয়নি বুঝতে, একদম পুরো ক্লিয়ার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ওকে, এবং নেক্সট কোয়েশ্চেন রয়েছে স্যারের প্রতি। হ্যাঁ, গোলাম বোধহয় এটা হ্যান্ড রেজ করেছে। ওকে 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 ওকে, গোলাম স্যার বলুন। রূপমদা, হ্যাঁ হ্যাঁ ভাই বল। শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ শুনতে পাওয়া হ্যাঁ যাচ্ছে। স্যার, শোনা যাচ্ছে। প্রথমেই দাদা তোমাকে অনেক ধন্যবাদ এত ভালো একটা প্রেজেন্টেশন করার জন্য। যদিও আমি তোমার থিসিসটা পেপারটা পড়েছিলাম, কিন্তু তারপরেও আজকে বলার পরে টোটাল ব্যাপারটা ক্লিয়ার হলো। কারণ সবকিছু একটা অডিও ভিজুয়ালের একটা এফেক্ট থাকে। যাই হোক, তোমাকে দাদা অনেক ধন্যবাদ, আমাদের কলেজের পক্ষ থেকে, আমাদের টিচারদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমার একটা অবজারভেশন আছে যে তুমি তো ধরো স্টেক হোল্ডার হিসেবে বলছো যে পরবর্তীকালে কালচার একটা অপশন রয়েছে যে যদি টিচারদেরকে একটু ইনকর্পোরেট করা যায়। আমার মনে হচ্ছে টিচারদের সাথে সাথে একটা এডুকেশন পলিসির তো 4টে স্টেক হোল্ডার মেনলি: টিচার, স্টুডেন্ট, কলেজ অথরিটি, আর একটা অবশ্যই কিন্তু গার্ডিয়ান, তাই নয় কি? একদম একদম। দেখো দাদা, আগে যখন স্টুডেন্টরা কলেজে আসতো, একদিক থেকে হয়তো আমরা বলতে পারছি যে তাদের খরচা কিছু বাড়ছে, অনলাইন ক্লাসের জন্য তাকে নেট কিনতে হচ্ছে, একটা অ্যান্ড্রয়েড প্রোভাইড করতে, কিন্তু এটাও তো ঠিক তাদের যে যাওয়া আসার খরচাটা ছিল বা তার বাবা মাকে যে টিফিন করে দিতে হতো, এটাও কিন্তু কমে যাচ্ছে। এটা কিন্তু একটা পজিটিভ দিক। আর একটা ব্যাপার হচ্ছে, সে বাড়িতে থেকে যেহেতু ক্লাস করছে, যদি ফ্লেক্সিবল রুটিন হয় তাহলে কিন্তু তার বাড়ির কাজটাও করে দিয়ে বাবা মাকে হেল্প করার একটা জায়গাও তৈরি হচ্ছে। এই জায়গায় মানে আমার মনে হয় গার্জেনদের যদি একটা পারসেপশন পাওয়া যেত, তাহলে মনে হয় ভবিষ্যতে তুমি যেটা চাইছো যে ব্লেন্ডেড মোডটাকে যদি আরো বেশি পপুলার করা যায়, সেই জায়গায় আমার মনে হয়েছে যে এটা একটা ভালো দিক হতে পারে। একটু ভেবে দেখো দাদা। হ্যাঁ, খুব মানে ভালো গার্জেনের পারসেপশন খুব ভালো। এবং আমি এখানে আরেকটা বিষয় উল্লেখ করতে চাই যে এটা আমি দেখেছি, মানে এটা আমাকে প্রচুর স্টুডেন্টদের আমি রেখে পেয়েছি ফিডব্যাকে, যে স্টুডেন্টসরা আমাকে বলছে যে স্যার বাড়িতে ক্লাস করার ক্ষেত্রে আরেকটা অসুবিধে কারুর ক্ষেত্রে, যে আমাদের স্যার একটাই ঘর, মানে আমি সেই একটাই ঘরে ক্লাস হয়, এবার ওই একটাই ঘরে আমার রান্না হয়, ওই একটাই ঘরে লোক আসলে বসে। এবার যখন ক্লাসটা চলছে তখন আমি যে মানে আপনি যে কথাটা বলছেন আমি কনসেন্ট্রেট করতে পারছি না, যেহেতু আমার ওই মানে ইনফ্রাস্ট্রাকচারের একটা সমস্যা, মানে
আমি যেখানে বসে ক্লাস করছি আমাদের ওই একটাই ঘর। তো সেইটাও একটা কিন্তু ফ্যামিলি সাপোর্ট এবং মানে আমার ওই যারা ফ্যামিলির মেম্বার তারা কতটা কোঅপারেটিভ, যে আমার আজকে ছেলে বা মেয়ের ক্লাস আছে এই সময়টাতে আমরা ওকে ডিস্টার্ব না হয় দেখবো, এটাও একটা খুব বড় দিক। তুমি এটা একদম রাইটলি হ্যাঁ, পয়েন্ট আউট করেছো একটা যে একটু গার্জেন পারসেপশন নিতে পারলে আমার মনে হচ্ছে ভালো হতো, এখানে কাজটা আরেকটা ডোমেন খুলে যেত। আর একটা নিশ্চয়ই। জিনিস আমি একটু বলি, আচ্ছা দাদা, যে 7টা স্টেট দিয়ে তার মধ্যে কোনো হিলি স্টেট আছে? না না না, এখানে কোনো হিল স্টেট নেই, আমরা সবটাই আমার মনে হচ্ছে যদিও করোনার প্রভাব কম, কিন্তু যখন লকডাউনটা হয়েছে অল ওভার বেঙ্গল হয়েছে, তো হুম 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 সুতরাং হিল স্টেট গুলোতে করোনা থাকুক বা না থাকুক সেখানেও কিন্তু লকডাউন হয়েছে। হুম হুম এই লকডাউন পরিস্থিতিতে আমরা জানি হিল স্টেটে জীবনযাত্রা অতিবাহন করা অনেক কিন্তু কঠিন আমাদের চেয়ে। প্লাস ওদের ওখানে এই যে সিভিক অ্যামেনিটি যেগুলো ফেসিলিটি আমরা বলি, অ্যান্ড্রয়েড তো ছেড়েই দাও, মোটামুটি নেটের ফেসিলিটিও কিন্তু হিল স্টেটে পার্টিকুলার কয়েকটা মোবাইল প্রোভাইডার ছাড়া, মানে সার্ভিস প্রোভাইডার ছাড়া পাওয়া যায় না। এটাও কিন্তু একটা বড় জায়গা। ভবিষ্যতে যদি কাজটাকে 7টা স্টেট ছেড়ে যদি অল ওভার বেঙ্গলে, আমার মনে হয় বেঙ্গলের 4টে মেন জোন আছে, 5টা জোন আছে, সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গল, ইস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, আর একটা হচ্ছে আপনার তোমার মিউনিসিপ্যালিটি এরিয়া, মানে ক্যালকাটা মেট্রোপলিটন এরিয়া। এই 5টা জোনে ভাগ করে যদি একটা কম্পারেটিভ অ্যানালিসিস করা যেত ওভারঅল, তাহলে মনে হয় এটা একটা খুব ভালো জায়গায় যেতে পারতো অ্যানালিসিসটা। যেটা তুমি বললে কিছুক্ষণ আগে যে গভর্নমেন্টের তরফ থেকে ফোন করে তোমাকে বলেছে, আমার মনে হয় তখন যদি কাজটাই বড় পরিসরে করা যায়, আমার মনে হয় চিত্রটা খুব পরিষ্কার হয়ে যাবে। এটা আমার সাজেশন আর কি। একদম সঠিক, কারণ আসলে আমি যখন কাজটা করেছিলাম তখন তো লকডাউন পরিস্থিতি খুব কঠিন জায়গায় ছিল। তো এখন যদি সরকার আমাকে সত্যি খানিকটা সাহায্য করে তাহলে আমি এটাকে একটু বড় ফর্মে নিয়ে যাওয়ার কথা ভাবতে পারি। ঠিকই বলেছি। যাই হোক, অনেক ধন্যবাদ দাদা, সবাইকে আমার হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক এই ইউ। পর্যন্ত। হ্যাপি নিউ ইয়ার স্যার। আর কেউ কোনো স্টুডেন্ট কোনো কোয়েশ্চেন করতে চাও স্যারকে? তাব্বাসুম, এটাই। মিত্র এরা বোধহয় হ্যান্ড রেজ করেছে। আচ্ছা দেখি, উম, উম, বলো। হ্যাঁ, এখন বোধহয় অরিত্র হ্যান্ড রেজ করেছে, অরিত্র। অরিত্র, ওকে ওকে, অরিত্র তুমি স্যার বলতে আমার পারো। একটা কোয়েশ্চেন আছে, বলছি যে স্যার আপনি সেলফ মোটিভেশন বা হেলথ হ্যাজার্ডস এর ব্যাপারে আরেকবার বলতে পারবেন? হ্যাঁ, আসলে আমি যেটা বলতে চাইছি যে স্টুডেন্টসরা যেটা পয়েন্ট আউট করেছে আমাকে খুব ইন্টারেস্টিং, যে আমি তাদের প্রশ্ন করছিলাম, হ্যাঁ রে বাবা তোরা কি টেকনিক্যালি এক্সপার্টাইজ নোস বলে অনলাইন ক্লাসটা ততটা করিস না, নাকি সত্যি আয়ের খুব একটা বড় সমস্যা আছে? তারা আমাকে যেটা জানিয়েছে, স্যার সব থেকে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে আমি সেলফ মোটিভেটেড থাকতে পারছি না। মানে আমি যে ক্লাসটা করছি সেই ক্লাসটা করার জন্য যে উৎসাহ, ভেতর থেকে যে উৎসাহ, সেটা কমে যাচ্ছে। কারণ অনলাইন ক্লাসে যদি ক্লাস খুব ইন্টারঅ্যাক্টিভ না হয় এবং ক্লাস যদি মনোটোনাস হয়ে যায়, সেক্ষেত্রে আমার আর এই নিজেকে মোটিভেট করে রাখা ক্লাসের জন্য, তুই ভেবে দেখ না, যদি এখন অনলাইন পরীক্ষা হয়, তোরা এখানে সবাই বুঝতে পারছিস, অনলাইন পরীক্ষা হলে তুই প্রশ্নপত্র তুই বই দেখে নোটস দেখে লিখে একটা নম্বর তুই পাবি। তুইও জানিস যেটা তুই পাচ্ছিস সেটা খুব বিরাট একটা ভালো মান্যতা দেওয়ার জায়গা হয়তো আগামী দিনে থাকবে না। তার মানে এই নয় যে তুই যদি তোর পাশের বন্ধু বই দেখে লেখে তুই কেন লিখবি না, এই প্রশ্ন তুই আমায় করতেই পারিস, কারণ সে দেখে নম্বর পাবে তুই পাবি না, এটাই বা কেন হবে? তো আসলে যেটা হচ্ছে যে সামহাউ স্টুডেন্টস আর গেটিং ডিমোটিভেটেড। ডিমোটিভেটেড ইন দ্য টার্মস যে অফলাইন পরীক্ষা হলে আর যাই হোক তোকে একটা জিনিস পড়তে হতো, নিজেকে বুঝতে হতো, ক্লাসে যেতে হতো। দেখ, যেই সরকার অ্যানাউন্স করলো অনলাইন মোডে পরীক্ষা হবে, তুই নিশ্চয়ই লক্ষ্য করেছিস ফিজিক্যাল ক্লাসে ছাত্রছাত্রীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেল, কারণ সবাই অবশ্যই স্যার। শেষ অবধি এই জিনিসটা সামহাউ ম্যানেজড হয়ে যাবে। তো আমি এই জায়গাটা বলতে চাইছি আর কি, যে এই মোটিভেশনের একটা বড় অভাব। আর হেলথ হ্যাজার্ড হচ্ছে তোর স্ক্রিন টাইম যত বেশি হবে, মানে তুই এই কম্পিউটারের দিকে তাকিয়ে থাকা বা তোর ডিভাইস নিয়ে ক্লাস করা, চোখের ওপর তার প্রভাব আছে, অনেক রকম পশ্চারাল সমস্যা আগামী দিনে হচ্ছে স্টুডেন্টসদের মধ্যে। এগুলো মানে মেডিকেলি প্রুভড যে এই ধরনের কিছু কিছু সমস্যা কিন্তু আসছে। তো এই দুটো সমস্যা বলতে আমি এই দুটোকে উল্লেখ করতে চাইছি। আচ্ছা স্যার। ধন্যবাদ স্যার। আর কেউ কি হ্যান্ড রেজ করেছেন না করবেন? আমার মনে হয় এটাই সময়, স্যার রয়েছেন, স্টুডেন্টরা তোমরা যদি কিছু জিজ্ঞেস করতে চাও জিজ্ঞেস করে নিতে পারো।
মনে হয় এই সময় আর কেউ কোয়েশ্চেন করেনি। আহ, রূপম স্যার, আমার একটা নিজস্ব প্রশ্ন আছে, আমি জিজ্ঞেস করতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, অলওয়েজ হ্যাঁ ওয়েলকাম। স্যার। স্যার, আমার একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যেটা সেটা হচ্ছে যে অনলাইন যখন ক্লাস নিচ্ছি, আমাদের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টেরই তো শুধু নিই, তো সেক্ষেত্রে পাশের যখন ক্লাস নিই স্যার, নাম্বার অফ দ্য স্টুডেন্টস প্রচুর থাকে, এবং সেক্ষেত্রে আমার এনার্জিটাও আরো বেশি ডবল হয়ে যায় ক্লাস নেওয়ার ক্ষেত্রে। কিন্তু স্যার যখন আমি অনার্সের স্টুডেন্টদের নিই, তারা তো বেশি করে পার্টিসিপেট করা উচিত স্যার। বেশি করে পার্টিসিপেট করা উচিত, তারা পার্টিসিপেটও করে না। এবং দেখেছি অনেক সময় যদি তারা অনলাইনেও রয়েছে, যদিও দেখাচ্ছে যে হ্যাঁ তারা আমার শুনছে, কিন্তু আমি যখন উল্টে যখন প্রশ্ন করি, তখন দেখা যায় যে তারা অ্যাটেন্টিভ নয়। সেই ওই সাইকোলজিক্যাল বিষয়টাই আমি ঘুরে ফিরে চলে আসছি। কিন্তু স্যার আমার ক্ষেত্রে যেটা হচ্ছে স্যার, যখন দেখছি যে স্টুডেন্ট সংখ্যাও কমে যাচ্ছে এবং সামনাসামনি স্টুডেন্টদেরকে আমি পাচ্ছি না, এই ক্ষেত্রে স্যার আমারও একটু এফেক্ট হয়ে যাচ্ছে। আমিও যে সামনাসামনি ইন্টারাকশন করে পড়ালে হয়তো আরো বেশি ভালো হতো, ভালো পড়াতে পারতাম বা স্টুডেন্টদের বোঝাতে পারতাম ভালো করে স্যার। এই একটা বিষয়। আরেকটা স্যার বলতে চাই যে স্যার, আমরা যে কোভিড-19 কবলে পড়ে আমাদের যে অনলাইন ক্লাস যে পুরো শুরু হয়ে গেছিল প্রথমের দিকে 2020 থেকে, তো এখন তো প্রায় মানে কোভিড আবার লকডাউন হতে চলেছে, কিন্তু ভবিষ্যতে তো আর এই ভয়াবহতার যে বিষয়টা তো থাকবে না। সেক্ষেত্রে কি আমরা অনলাইন এরকমই ক্লাস চলবে, বা ভবিষ্যৎ পরিস্থিতিটা কি হতে চলেছে স্যার, যে অনলাইনে যে এই প্রবেশ করে ফেলেছি আমরা, এটা থেকে কি আমরা পুরোপুরি বেরোতে পারবো বা আংশিক ভাবে? এটাই জিজ্ঞেস করছি স্যার। হ্যাঁ চন্দ্রিমা, তোমার প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যে স্টুডেন্টস কমে গেলে এটা ঘটনা যে আমরা সবাই একটু ডিমোটিভেটেড হয়ে যাই। এবং আমার একটা বলতে পারো যে সৌভাগ্যই, যে আমার যেহেতু কলেজে নিজস্ব কোনো অনার্স ডিপার্টমেন্ট নেই, আমি প্রায় সব ডিপার্টমেন্টেই ঘুরিয়ে ফিরিয়ে ক্লাস নিই। এবং সেখানেতে কমার্স, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, এডুকেশন, আমার নিজের ইকোনমিক্স তো আছেই। তো আমি বিভিন্ন ডিপার্টমেন্টে ক্লাসে বিভিন্ন রকম স্টুডেন্টদের সাথে পরিচিত হই এবং তাদের সাইকোলজিটা বোঝার চেষ্টা করি। তো সেখানে এটা কিন্তু ঘটনা যে টিচাররাও চান উল্টো দিকে স্টুডেন্টসরা আসুক, তবে তারাও একটা খেটে ক্লাস নিচ্ছেন। তো তাদের পরিশ্রমের পর যদি তারা দেখেন স্টুডেন্টসরা সেভাবে নেই, তাহলে তারা ডিমোটিভেটেড ফিল করবেন। এর একটা উপায় যেটা তুমি করতে পারো, আমি জানি না, এখানে আরো অনেক টিচাররা আছেন যারা হয়তো আরো বেটার সাজেস্ট করতে পারবেন, যে তুমি তাদেরকে ইনভলভ করে দাও নানা রকম। আমি যেটা করি আর কি, আমার বেশিরভাগ ক্লাসে স্টুডেন্ট সংখ্যা, তো আমি যেগুলো পড়াই সেখানে এমনি অনার্সের স্টুডেন্ট সংখ্যা অনেক কম থাকে, কিন্তু আমি ইন্টারঅ্যাক্টিভ সেশনে যাই, তাদের সাথে বিভিন্ন ডিসকাশন ফোরাম রাখি, মানে তাদের অভিমতটুকুও জানার চেষ্টা করি, তাদেরকে ইনভলভ করে দিই ক্লাসে, যে তোরা কি বলছিস, তারপর তাদের বোঝানোর চেষ্টা করি যে তোরা যেটা বলছিস সেটাতে এই সমস্যা হলে কি করবি। আমি দেখেছি যে স্টুডেন্টসরা নিজেরাই পার্টিসিপেট করতে শুরু করে দেয়, যেখানে আমার বলা কমে যায় তাদের বলা বেড়ে যায়। আর পরের দিন একটা ইন্টারেস্টিং জায়গায় ক্লাসটা শেষ করা, যেখানেতে তারা পরের দিন মুখিয়ে থাকে যে ওইটার উত্তরটা তাহলে কি হলো স্যার, আগের দিন আপনি বললেন না তো। এইভাবে যদি আমরা খানিকটুকু আনতে পারি, তবে তারপরেও একটা বড় অংশ থাকবে যারা হয়তো, এই যে বললাম যে অনলাইন পরীক্ষা হলে লোকজন জানে যে তুমি তাকে যেটা পড়াচ্ছ সেটা না পড়ালেও সে বই দেখে লিখে নম্বরটা পেয়ে যাবে, তাই হয়তো তার আর এই ক্লাসে আসার প্রবণতা কম থাকার কথা। আমি তো অত্যন্ত খুশি, আজকের ক্লাসে আমি দেখছিলাম একটা সময় প্রায় 80-র ওপর ক্যান্ডিডেট উপস্থিত ছিল। 1 জানুয়ারি এরকম একটা পরিস্থিতিতে 80 জন আজকের মিটিং এ আছে, এটা তো খুব মানে এটা, আমি তো উদ্যোক্তাদের বিশেষ করে ধন্যবাদ জানাবো যে স্টুডেন্টসরা এখনো ওয়েবিনার বা ইত্যাদি শোনার জন্য আছে। তো এইটা একটা দিক। আর দ্বিতীয় যে প্রশ্নটা তুমি করেছো যে আগামী দিনে সম্পূর্ণ অফলাইন বা সম্পূর্ণ অনলাইন কোনোটাই থাকবে না, এই ব্লেন্ডেড মোডটাই হতে চলেছে আগামী দিনের মডেল। এবং সেখানেতে এমন হবে যে ক্লাসে স্টুডেন্টসরা আসবে, তাদের হোমওয়ার্ক গুলো এই অনলাইন মোডেই হবে। আমরা হয়তো ইন্টারনাল পরীক্ষাগুলো এরকম অনলাইন মোডেই অনেক কিছু করতে পারবো, বা স্টুডেন্টসদের কে হোমওয়ার্ক গুলো যেগুলো আমরা হয়তো ক্লাসে দিচ্ছিলাম সেগুলো আমরা এখন অনলাইনের মাধ্যমে নিতে পারবো। তো আমার মনে হয় যে আগামী দিনটা ব্লেন্ডেড মোড হতে চলেছে, কোন একটা বিশেষ মোড নয়। ধন্যবাদ স্যার, আমি নিজের প্রশ্নের উত্তর যথার্থই পেয়েছি স্যার। থ্যাংক ইউ রূপম স্যার। আচ্ছা, আর কেউ পার্টিসিপেন্ট যদি কোনো প্রশ্ন করতে চান স্যারকে? আর কেউ?
আর বোধহয় কোনো প্রশ্ন নেই। এখানে দাঁড়ান স্যার, একটি কোয়েশ্চেন চ্যাট বক্সে এসছে। সেটা হচ্ছে যে দেবারতী মুখার্জি কোয়েশ্চেন করেছে, ড্রয়িং অ্যান্ড পোস্টার কম্পিটিশনের টপিকটা যদি একটু বলেন, থ্যাংক ইউ। আচ্ছা, এটা তো মনে হচ্ছে যে আমাদের এই স্টুডেন্টস উইকের যে শিডিউলে রয়েছে, তাই তো স্যার? এটা বোধহয় এটা তো ডক্টর টপিক রিলেটেড কৃষ্ণেন্দু নয়। দে বা সৌমিত্র সরকার এটা আমরা পরে বলবো, এখন এই বিষয়টা এটা তো টপিক বন্ধ রিলেটেড থাকে নয়। তো। হ্যাঁ, টপিক রিলেটেড। টপিক রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে স্যারের কাছে করতে পারেন। স্যার, আর কোনো প্রশ্ন এই মুহূর্তে আমি চ্যাট বক্সেও দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তাহলে ধন্যবাদ সকলকে। আজকে আমার এই বক্তব্য এতক্ষণ সবাই ধৈর্য ধরে শুনলেন, ইন্টারাকশন হলো, আমি নিজে খুব অবশ্যই সমৃদ্ধ স্যার, হলাম। ধন্যবাদ। অবশ্যই স্যার, আমরা এই সেশন থেকে অনেক কিছু জানতে পারলাম এবং স্টুডেন্টরাও, এবং আশা করব ভবিষ্যতে এরকম ধরনের বেশ কিছু ওয়েবিনার যদি অ্যারেঞ্জ করা যায় স্যার আপনার মাধ্যমে, আমরা খুবই উপকৃত হব স্যার। ধন্যবাদ স্যার অবশ্যই আপনাকে, ধন্যবাদ স্যার। ধন্যবাদ। নেক্সট পর্বে আমরা চলে যাব ভোট অফ থ্যাঙ্কসের ক্ষেত্রে। আমাদের এই সর্বপ্রথম বলি, আমাদের এই ওয়েবিনার অ্যারেঞ্জ করার ক্ষেত্রে আমাদের সোশিওলজি ডিপার্টমেন্টের সৌমিত্র সরকার, উনি টেকনিক্যালি আজকের দিনের হেড। উনাকে আমি কিছু কথা, জাস্ট 1 মিনিটের জন্য কিছু কথা বলার আমি অনুরোধ রাখবো, কারণ সৌমিত্রদা না হলে হয়তো আমরা আগের দিনের এবং আজকের দিনের ওয়েবিনারটা হয়তো ক্লিয়ারলি আমরা সম্পূর্ণ করতে পারতাম না। সৌমিত্রদা, তুমি একটু কিছু বলো। চন্দ্রিমা, টেকনিক্যালি হেড তো বলে দিলি, অনেকগুলো কাজও করছে একসাথে। হ্যাঁ সৌমিত্রদা। হ্যাঁ, ভাবছি কি বলবো, বুঝলি, মানে আচ্ছা আচ্ছা, প্ল্যানে তো আমার নাম ছিল না। আমি কি লিখে নিচ্ছে? হ্যালো। হ্যালো। হ্যাঁ, কিছু কিছু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে কোনো? কারণ আমার কাছে না 2-3টে ডিভাইস খোলা আছে তো, সাউন্ড ইকো হচ্ছে। আমার রিপোর্টিং এর তারপরে তোর মেন ডিভাইস, 2-3 ডিভাইস খোলা আছে। আচ্ছা আচ্ছা, কোনো ব্যাপার না। তাহলে সৌমিত্রদা একটু ব্যস্ত রয়েছেন এই মুহূর্তে। সৌমিত্রদাকে আমি স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি আমাদের টেকনিক্যাল সাপোর্টের জন্য, এবং স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি এনএসএস ভলেন্টিয়ার্স অফ আওয়ার কলেজ অ্যান্ড ডক্টর কৃষ্ণেন্দু দে মহাশয়াকে। এবং অবশ্যই আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের কলেজ প্রিন্সিপালকে, যিনি পুরোটাই তত্ত্বাবধানে রয়েছেন এবং আমাদের কলেজকে উঠিয়ে নিয়ে যেতে এবং চালাতে খুবই গুরুত্বপূর্ণ পারদর্শিতা উনি প্রদর্শন করেছেন। এবং অবশ্যই স্পেশাল থ্যাঙ্কস টু আমাদের রূপম দা, ডক্টর রূপম মুখার্জি, যিনি এত সুন্দর একটা ওয়েবিনারের আয়োজন করেছেন। ধন্যবাদ স্যার আপনাকে, এবং আমাদের সকলকে, প্রত্যেক কলিগকে, প্রত্যেক স্টুডেন্টকে যারা আজকে পার্টিসিপেট করেছেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আপনারা সময় বার করে 1 জানুয়ারির দিনকে এত সুন্দর একটা ওয়েবিনারকে সাফল্যমণ্ডিত করেছেন। আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই আমাদের কলেজের তরফ থেকে, এবং এনএসএস ভলেন্টিয়ার্সদেরও তার সাথে খুবই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে আজকের ওয়েবিনারটা করে তোলার জন্য। ধন্যবাদ সকলকে। এবং এর পরবর্তীতে আমরা শুরু করব আমাদের যে 5th সেম স্টুডেন্ট সোশিওলজি অরিত্র অরিত্র গাঙ্গুলি আমাদের ন্যাশনাল অ্যান্থেম দিয়ে এই প্রোগ্রামটার সমাপ্তি রচনা করবেন। তো অরিত্র, আমি তোমাকে বলবো তুমি শুরু করো। ম্যাম, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ আচ্ছা, অবশ্যই তোমায় শোনা যাচ্ছে। একটা কথাই বলে নিই, ঠিক আছে? হ্যাঁ স্যার। সেটা হচ্ছে যে এই প্রোগ্রামটা আমাদের 7 দিনের প্রোগ্রাম, 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত। আমি ডিপার্টমেন্টের সমস্ত হেডের সাথে কনসাল্ট করেছি, যাতে প্রত্যেকে আমাদের একটা নাম প্রোভাইড করতে পারে যে কোন স্টুডেন্ট পার্টিসিপেট করবে। আজকের প্রোগ্রামে যেমন ন্যাশনাল অ্যান্থামটা গিয়েছে অঙ্কিতা, ন্যাশনাল অ্যান্থাম দিয়ে শুরু হয়েছে, আবার ন্যাশনাল অ্যান্থাম যেহেতু শেষ হবে, সেই অ্যান্থামটা গাইবে কিন্তু অরিত্র।
আমি চাইবো প্রত্যেক দিনের প্রোগ্রামে ডিফারেন্ট স্টুডেন্ট যেন এটাতে পার্টিসিপেট করে। তাই আমাদেরকে যদি প্রত্যেক দিন 2টো করে স্টুডেন্টের নাম দেওয়া হয় যারা ন্যাশনাল অ্যান্থেম গাইবে স্টার্ট করে প্রোগ্রাম, এবং ন্যাশনাল অ্যান্থেম দিয়ে আমরা প্রোগ্রাম শেষ করবো, তাহলে আমরা প্রত্যেকটা স্টুডেন্ট কমিটিকে চান্স দিতে পারি। তাই কালকের প্রোগ্রামে যদি কোনো স্টুডেন্ট ন্যাশনাল অ্যান্থেম দিয়ে গাইতে চায়, দিয়ে প্রোগ্রাম শুরু করতে চায়, তার নাম, তার সাথে ন্যাশনাল অ্যান্থেম দিয়ে প্রোগ্রাম শেষ করতে চায় তার নাম যদি আমাকে প্রোভাইড করা হয়, তাহলে কিন্তু আমরা তাদের নামগুলোকে ইনক্লুড করাবো। এতে তোমরাও কিন্তু এই প্রোগ্রামটার সাথে ইনকর্পোরেট হতে পারবে। তাই কাইন্ডলি তোমাদের ডিপার্টমেন্টের যে টিচার আছে তাদেরকে তোমাদের নামটা প্রোভাইড করে দিও, সেখান থেকে আমরা নামটা কালেক্ট করে নেব। থ্যাংক ইউ। অরিত্র, গো ফর ইট। Yes. So, please, my dear friends and all my respected teachers and principals, sir, please kindly stand in your respective places for the national anthem. शुरू करছি sir. जन गण मन अधिनायक जय हे, भारत भाग्य विधाता।